শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামী তাপহারিণে। গতদিনের ক্লাসে ছিলেন না, আজকে উপস্থিত আছেন সকল কেউ আছেন? হ্যাঁ, আমি রয়েছি। আমিও আছি। গতদিনের ক্লাসে একটু প্রত্যেকের নিজের পরিচয় দিতে বলা হয়েছিল। তো যারা ছিলেন না তারা যদি একটু কাইন্ডলি আজকে নিজেদের পরিচয় দিয়ে দিন বা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড কিছু আছে কিনা এই বিষয়টা কিছু একটু বলে দেন, সুবিধা হয়। আচ্ছা, প্রথমে দিব্যেন্দু বাবু, আপনি? না স্যার, সেরকম ভাবে সংস্কৃতের কোনো নলেজ নেই। এমনি ছোটবেলায় যেটুখানি পড়া আর কি, মানে অক্ষরগুলো হয়তো চিনি, কিন্তু খুব ভালো আর কি নয়। আচ্ছা, এখন কি করা হয়? আমি আইটি প্রফেশনে আছি। আচ্ছা, নেক্সট আশিস বাবু। স্যার, শুভ সন্ধ্যা, নমস্কার। আমি আশিস কুমার দিব্যি। আমি হাওড়া সাঁতরাগাছি অঞ্চলে থাকি। আমি একজন রিটায়ার্ড পার্সন। আমি মিশনের অনেক জায়গায় যুক্ত আছি। তো বাকি আমার লেভেলে কিছু সংস্কৃতে পড়াশোনা ছিল। তো আমি এই লাস্ট কয়েকটা এই মাসেই আমি সংস্কৃতের যে ল্যাঙ্গুয়েজের ফার্স্ট কোর্সটা, এই কোর্সটা করেছি। এইটুকুই আমার সংস্কৃতের উপর দিয়ে দখল। আমি এগুলো চ্যান্টিং এগুলো শিখতে ইচ্ছা আমার খুব হচ্ছে, সেই জন্য এই ক্লাসে জয়েন করছি। আচ্ছা, খুব ভালো। তো আপনার কোর্স করা আছে, তো অসুবিধা হবে না, সুবিধাই হলো। আচ্ছা, আর কেউ আছেন বিগত ক্লাসে অনুপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি শুভ্রা মুখার্জি। হ্যাঁ, বলুন। আমি নেটটা তখন ঠিক মতো পাইনি, কথা হয়নি, ওই জন্য আমি ক্লাস করবো, ঘর ঘরে থাকি। মঠে যাই, ওই ঠাকুর মায়ের প্রশ্নোত্তর ঠিকঠাক শেখা আর বেদ পাঠ ঠিকঠাক শিখতে চাই। আচ্ছা, ঠিক আছে, সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই হবে। আচ্ছা, আর কেউ আছেন? কল্যাণী ম্যাডাম, আপনি আছেন? কল্যাণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, কতদিনে অনুপস্থিত ছিলেন তার মধ্যে কি কল্যাণী ম্যাডাম, সুমিতা ম্যাডাম আপনারা আছেন? আমি সুমিতা ম্যাডাম বলছি। তো আমি সেদিনকে কথা বলেছিলাম আপনার সঙ্গে, কল্যাণী ম্যাডাম কথা বলেন, আমি কথা বলেছি। ঠিক আছে। কল্যাণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনার সমস্ত স্পিকারটা অফ আছে, স্পিকারটা অন করুন। আচ্ছা, যাই হোক, শুনতে পাচ্ছেন না। আচ্ছা, গতদিনে যারা অনুপস্থিত ছিলেন আপনারা হয়তো গ্রুপে দেখেছেন, ক্লাসের লিংক দেওয়া হয়েছিল আর একটা স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয়েছিল। তো যারা ছিলেন তারা তো অবশ্যই দেখেছেন আশা করছি। যারা অনুপস্থিত ছিলেন তারাও দেখেছেন তো ক্লাসটা এবং স্টাডি ম্যাটেরিয়াল? হ্যাঁ স্যার, দেখেছি। স্টাডি ম্যাটেরিয়ালটা আমি পরে জয়েন করেছি, তো ওই জন্য স্টাডি ম্যাটেরিয়ালটা পাই। একটু যদি শেয়ার করেন স্যার, স্টাডি ম্যাটেরিয়াল বলতে একটু গীতার যেটা সফট কপিটা পাঠিয়েছিলেন তো? হ্যাঁ, ঠিক।
আচ্ছা একটা স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখা যাচ্ছে ওটা? দেখা যাচ্ছে। আচ্ছা তো বিগত ক্লাসে আমি একটা জিনিস আপনাদেরকে অভ্যাস করতে বলেছিলাম, কয়েকটা বর্ণের বিষয়ে অভ্যাস করতে বলা হয়েছিল। তো ওটা আপনারা অভ্যাস করেছেন তাই তো? যেমন ভাবে বলা হয়েছে তো আজকে আমরা ওই জিনিসগুলোই একটু শ্লোকের সাথে শ্লোকের সঙ্গে সঙ্গে আমরা পারছি কিনা ওগুলো শ্লোকে, সেইগুলো আমরা একটু আজকে দেখব। আচ্ছা আরো কিছু নিয়ম আছে, কিছু থিওরি আছে, সেগুলো আমরা দেখতে থাকবো আস্তে আস্তে। কিন্তু গতদিনে যেগুলো বলা হয়েছিল ওইগুলোর বিষয়ে আমরা আজকে একটু দেখুন। আচ্ছা এই শ্লোকগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? অক্ষরগুলো স্পষ্ট? ওই খণ্ডকটার মতো জিনিসটা যদি আরেকবার একটু বলে দেন। কোনটা? ওই প্রথম লাইনে ওইখানে যে আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি অবশ্যই। আচ্ছা ওটা প্রথমত খণ্ডীয় তন্দ্রা, ওটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন। লুপ্ত আকারের চিহ্ন এরকম ধরুন কোথাও যদি সন্ধি করা আছে, ধরুন আমাদের আমি একটু একটা ওয়ার্ড ফাইল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে একটু খেয়াল করুন, ওয়ার্ড ফাইল বোঝাচ্ছি এটা, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে, এখানে কিছু লেখা নেই, আমি আমাদের দেখাচ্ছি জিনিসটা। ধরুন হ্যাঁ তো বাংলাতেই লিখছি, সবারই বুঝতে হবে। ধরুন তত্র অবচ্ছেদ আর তত্র আগাচ্ছেদ, দুটো শব্দ আছে, ঠিক আছে? আচ্ছা অবচ্ছেদ মানে কি? অবচ্ছেদ মানে গিয়েছিল, আর আগচ্ছেদ মানে কি? এসেছিল। ঠিক আছে এবারে আপনারা খেয়াল করুন, এখানে কি তন্ত্র, এখানে অকার আছে, শেষে অকার আছে, অবচ্ছেদের অ প্লাস অ মিলে কি হয়? তাই তো সন্ধি করলে কি হবে? তাহলে তত্র, এখানে আমরা যদি সন্ধি করি তাহলে কি হবে? তত্রা গচ্ছদ, এরকম হবে। ঠিক তো? নেক্সট যেটা আছে তত্র আগচ্ছদ, এখানে কি আছে? অ আর আগচ্ছদের আজ, অ প্লাস আ মিলে কি হয়? আচ্ছা এখানেও তাহলে সন্ধি করলে কি হবে? তত্র আগচ্ছদ, তাই না? তাহলে এই দুটো ক্ষেত্রে তত্র মানে সেখানে গিয়েছিল এবং সেখানে এসেছে। এই দুটো ক্ষেত্রে সন্ধি করলে যে স্বরূপটা দেখা যাচ্ছে সেটা হুবহু একই রকম, তাই না? একই। তাহলে এবার যদি সন্ধি করে এই বাক্যটাকে প্রয়োগ করতে যায়, সেখানে গিয়েছিল এবং সেখানে এসেছে, তাহলে আমাদের একটা কনফিউশন হবে। আমাদের এখানে কোনো কনফিউশন হবে। এই যেগুলো বোল্ড করা আছে সন্ধি করা অবস্থায় যেটা পাচ্ছি আমরা, ওই অবস্থায় আমাদের এখন কনফিউশন হবে, অর্থ কি করব আমরা? সেখানে গিয়েছিল নাকি সেখানে এসেছে, তাই না? এইরকম একটা দ্বিধা বা সংশয় আমাদের হবে, স্বাভাবিক এটা। তো এইসব ক্ষেত্রে কি করা হয়? এই জন্য সন্ধির ক্ষেত্রে যেখানে অকারের সাথে কোনো বর্ণের সন্ধি হচ্ছে, সেখানে আমরা কি করে থাকি? এই কনফিউশন যাতে না হয়, বোঝার সুবিধার জন্য আমরা অকারের জন্য একটা চিহ্ন ব্যবহার করি। লুপ্ত অকারের এই চিহ্নটা, যেটা আপনি বলছেন এইরকম একটা চিহ্ন। তাহলে আমি যদি এখন ধরুন
এখানে আবার কটা আছে তত্র অগচ্ছদ। আমার কনফিউশন কোথায় হবে? কনফিউশনটা কিন্তু এখানে হবে না, তত্র এখানে কোনো কনফিউশন কেন না তত্র সর্বদা শেষে অকারই হয়, তাই না? এরকম কোন শব্দ আছে শেষে আকার হবে? তত্রা বলে কিছু হবে কি? এরকম কোন শব্দ নেই। শব্দটা তত্র আমরা জানি, মানে শেষে তত্র শব্দের শেষে অকারই আছে। তাহলে আমাদের এই অকারী সংশয় বানিতে হয়। কোথায় হয়? যেখানে অকার আকার দুটোরই পসিবিলিটি আছে সেখানে সংশয় হবে। মানে সেটার পসিবিলিটি কোথায় আছে? অগচ্ছদ আগচ্ছদ এখানে আছে, তাই না? তো এইখানে যদি সংশয় না হয় আমরা কি করব? আমরা ওটা বুঝিয়ে দেব যে অ আর অ মিলে আকার হয়েছে নাকি অ না আ মিলে আকার হয়েছে, সেটা আমরা বোঝানোর একটা আকারের জন্য যদি একটা আকার থাকে তাহলে আমরা একটা চিহ্ন একটা লুপ্ত আকারের চিহ্ন দেব। যদি দুটো আকার থাকে তাহলে দুটো লুপ্ত আকারের চিহ্ন দেব। তাহলে এখানে তত্র অগচ্ছদ এখানে কনফিউশনটা কোন জায়গায় হবে? এই জায়গাটা কনফিউশন, এখানে কনফিউশন হবে। এখানে আকার আছে নাকি তাই না? এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কি করব? এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা একটা এস ব্যবহার করব। এখানে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে এখানে যে সন্ধি করে যে আকারটা আসছে সেটা অ একটা চিহ্ন মানে একটা। আগচ্ছদের ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা দুটো চিহ্ন দেব। তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যেখানে কোন দুটো শব্দের সন্ধি হয়েছে তত্র দুটো আকারের চিহ্ন আছে মানে আকার ছিল আগাচ্ছদ। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা যেখানে আর যেটা হয় না যেটা মিশে গেলে যাতে আমরা বুঝতে পারি অকার দুটো বর্ণের যখন মিলে যখন একটা বর্ণে পরিণত হচ্ছে তাহলে সেই যে বর্ণে দুটো বর্ণ মিলে যে বর্ণের অবস্থা প্রাপ্ত হয়ে তাহলে পূর্বের অবস্থা কোন বর্ণ ছিল সেখানে যদি অকারের প্রসঙ্গ থাকে অকার বা আকারের সেখানে যাতে আমাদের কোনো সংশয় না হয় তাই জন্য এই লুপ্ত আকারের চিহ্নটা দিয়ে দেওয়া হয় বোঝানোর জন্য। ঠিক আছে? মানে এটা শুধুমাত্র বোঝানোর জন্য আর কিছু না। বোঝানোর জন্য বলতে কোনরকম যাতে না হয় তার জন্য, অন্য কিছুর জন্য। তাহলে এটার আমরা উচ্চারণ করব না। আমরা উচ্চারণ কেমন করব? উচ্চারণ সন্ধি করে যেটা দেখাচ্ছে তত্রাগচ্ছদ। ঠিক আছে? ওটার কোনো উচ্চারণ হবে না, ওটা এক্সিস্ট করে না। ওটা শুধুমাত্র সংশয় যাতে না হয় অকার না আকার এটা বোঝানোর জন্য। অকার হলে একটা লুপ্ত আকারের চিহ্ন দেব, আকার হলে দুটো লুপ্ত আকারের চিহ্ন দেব। এরকম স্যার উচ্চারণ করার সময় কি দুটো শব্দ বা দুটো লুপ্ত আকার না ওটার কোনো উচ্চারণ হবে না, ওটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। আচ্ছা ঠিক আছে? ওটা শুধুমাত্র দুটো অমিলে মিশে একটা আকার হয়ে গেছে, ওটা বোঝানোর জন্য আমরা যাতে কোনো সংশয় না মানে অকার ছিল নাকি আকার ছিল যাতে সংশয় যাতে না হয় বোঝানোর জন্য। ইন্ডিকেশন এটা শুধুমাত্র ইন্ডিকেশন আর কিছু না। বাস্তবে ওটা কোনো বর্ণ না, ওটার কোনো এক্সিস্টেন্স নেই, শুধুমাত্র ওটা একটা ইন্ডিকেশন আপনাকে বোঝানোর জন্য আমরা যাতে কোনো সংশয় না অকার এবং আকার মানে অ আ মিলে আ হয়েছে অ মিলে আ হয়েছে এরকম বোঝানোর জন্য যেখানে আমরা কনফিউশন। এইবারে সমস্যাটা কি? এই মানে আসলে কনফিউশন যাতে না হয় তার জন্য এই জিনিসটা ক্রিয়েট হয়েছে যে এরকম আমরা একটা কমিউনিকেশন বা চিহ্ন দেব, মানে অকার নেই কিন্তু বোঝানোর জন্য একটা চিহ্ন দেব, কিন্তু এটা আসলে সব ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে মানে বরং মানে এটা ব্যবহারটা সব ক্ষেত্রেই প্রচলিত হয়েছে। যেখানে সংশয় হয় না সেখানেও লুপ্ত আকারের চিহ্ন দিয়ে দেওয়া হয়, যেখানে সংশয় হয় সেখানে তো দিতেই হবে সংশয় না হয় তার জন্য। যেখানে সংশয় নেই সেখানেও এই লুপ্ত আকারের ব্যবহারটা করা হয়। ঠিক আছে? এটা একটা মানে কি বলবো একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে যে চিহ্নটা সব ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে, সংশয় হোক আর সংশয় না হোক দুটো ক্ষেত্রেই ব্যবহারটা এখন চলছে। আচ্ছা আশিস বাবু হ্যাঁ বলুন। স্যার যদি আকারের সঙ্গে আকার হয় তাহলে সেক্ষেত্রে অন্যরকম হবে। সেখানে আপনাকে দেখতে হবে কনফিউশন কোথায়। দেখুন পার্টিকুলার কনফিউশন আমাদের কোথায় হবে?
আমার কনফিউশনটা হবে অগচ্ছা নাকি আগাচ্ছা। তত্ত্বর ক্ষেত্রে কোনো কনফিউশন নেই, কারণ তত্ত্ব তো আকারের কোনো সম্ভাবনা নেই, তাই না? কিন্তু এখানে হ্যাঁ, যদি আগের অক্ষরটাও যদি আকার থাকতো, হ্যাঁ আগের অক্ষর যদি কনফিউশন থাকে সেখানে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু মানে এটা কনফিউশন যাতে না হয় তাই জন্য এই মানে গ্যাপটা এসছে, কিন্তু এটা এখন কনফিউশন ছাড়া কনফিউশন হোক না হোক দুটো ক্ষেত্রেই ব্যবহারটা চলছে। আমরা ওই জন্য এরকম অনেক জায়গায় পাবেন এক্সাম্পল যেগুলো পাবেন এখানে অনেক পাবেন যে আপনার কনফিউশন নেই করা হচ্ছে। আচ্ছা তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু কোনো প্রোনাউন্সিয়েশন হবে, ঠিক আছে? এটা প্রোনাউন্সিয়েশনের জন্য না। তাহলে আপনারা ওইটাকে অকারকেও ভাববেন, ওটা শুধুমাত্র ইন্ডিকেশন, অকারের একটা ইন্ডিকেশন, কিন্তু অকার না। তাহলে ওটার কোনো আমরা প্রোনাউন্সিয়েশন করব না, ঠিক আছে? হ্যাঁ ঠিক। এবার আমরা তাহলে এক্সাম্পলগুলোতে যাই। বলছি স্যার, হ্যাঁ বলুন। বলছি এখানে কি ওইটা এই দেবস্মিতার ওটা কি এই নিয়মে হয়েছে? হ্যাঁ এই নিয়মেই হয়েছে। ওখানেও সন্ধি করে কি মানে সন্ধি ওটা অকারান্ত শব্দ না, কিন্তু মানে আমি বলতে চাইছি বুঝুন, দুটো বর্ণ সন্ধি করে যখন একটা বর্ণে পরিণত হয় সেক্ষেত্রে দুটো বর্ণের মধ্যে দুটো অকার হতে পারে। যে দুটো বর্ণের মিলনে একটা বর্ণ মানে তৈরি হয়েছে, সেই দুটো বর্ণের যদি কোনো একটা অংশ আকার হতে পারে, দুটো অংশ আকার হতে পারে, ঠিক আছে? দেবস্মি এখানে প্রথমটার ক্ষেত্রে ওকার আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে অকার আছে, কিন্তু দুটো বর্ণ মিলে একটাই বর্ণ হয়েছে। ও প্লাস অ মিলে কি হয়েছে? ও ওখানে কিন্তু দুটো বর্ণ মিলে একটা বর্ণ নেই। কনফিউশনটা কোথায় হবে? যখন দুটো বর্ণ মিলে একটা বর্ণ হবে, তখন দুটো বর্ণের মধ্যে যখন একটা বর্ণে চেঞ্জ হবে, একটা বর্ণ সন্ধিতে আপনারা জানেন সন্ধিতে দুটো রকমই হতে পারে। দুটো বর্ণ মিলে একটা বর্ণে কনভার্ট হয়ে যেতে পারে, অথবা দুটো বর্ণের সন্ধি হচ্ছে একটা বর্ণ চেঞ্জ হচ্ছে আর একটা বর্ণ যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। সন্ধির ক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে, তাই না? এরকম তো সেখানে আমাদের কনফিউশনটা কোথায় হবে? যখন দুটো বর্ণ মিলে একটা হচ্ছে এবং সেই দুটো বর্ণ মিলে যখন একটা হচ্ছে, সেই দুটো বর্ণের কোনো একটা অংশে অকার বা আকার হতে পারে, অথবা দুটো অংশের মধ্যে দুটো অংশই অকার আকার কিছু একটা। যেমন এখানে ওখানে কি আছে? দেব ও স্মি। তাহলে ওখানে কোন বর্ণের সন্ধি হয়েছে? ওকার এবং অকার। ওকারের সন্ধি হয়েছে ওকার। তাহলে দুটো বর্ণ মিলে একটা হয়েছে এবং দুটো বর্ণের মধ্যে একটা অংশকে একটা ওকার একটা অকার। তাহলে আমাদের কনফিউশন নেই এখানে, কিন্তু এই অকারটার জন্য ওখানে চিহ্ন ব্যবহার করা সন্ধি করে এখানে দেখুন ওখানে চিহ্ন ব্যবহারটা করা। দেবস্মি ওখানে এক্সিস্ট হচ্ছে, কিন্তু বর্ণ একটাই, কি ও প্লাস ওকারই হয়েছে। শুধু ওখানে যে অকার ছিল সাইন দেওয়া আর কিছু। ঠিক আছে ক্লিয়ার? ঠিক আছে ক্লিয়ার। স্যার দেবনাগরী না দেখিয়ে বাংলায় সম্ভব? মানে এগুলো আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট থেকে আমি যে এক্সাম্পলগুলো দেবো সেগুলো আমি বাংলায় অবশ্যই আগে থেকে আপনাদেরকে রেডি করে যাবো, ঠিক আছে? আজকে আমরা কাজ আমি যেহেতু আগে একবার পড়বো, তো আমারটা শুনে আপনারা বর্ণনা চিহ্ন শুনে আজকে কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা প্রথমটা আমরা কি দেখছি? প্রথমটা হচ্ছে দেখুন হ্রস্ব দীর্ঘ লঘু গুরু এইগুলোর একটা এক্সাম্পল কিছু শ্লোক দেওয়া হয়েছে।
মানে আপনাদেরকে বলা হয়েছিল হ্রস্ব দীর্ঘের জন্য একটা অভ্যাসের প্রক্রিয়া বলা হয়েছিল। হ্রস্ব দীর্ঘের অভ্যাস আমরা কেমন ভাবে করব এটার বিষয়ে আপনাদেরকে একটা প্রসেস বলা হয়েছে। কি বলা হয়েছে? ক ক এগুলো আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা হ্রস্ব দীর্ঘ করে অভ্যাস করবেন। হ্রস্ব দীর্ঘ বলতে বলা হয়েছিল হ্রস্বের জন্য আপনি যতটা সময় নেবেন দীর্ঘের জন্য তার দ্বিগুণ সময় নেওয়ার চেষ্টা করবেন। দ্বিগুণটা একেবারে পারফেক্ট মানে 1:2 এমন হবে কিন্তু যেন হ্রস্বের থেকে আপনার বিষয়টা বেশি লাগে এমনটা যেন শ্রোতা অনুভব করতে পারে। আপনি অবশ্যই অনুভব করবেন। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল করে যেমন এখানে দেখুন হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য এখানে শ্লোকগুলো আছে। আর এই পুরো চ্যান্টিংটা আমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছি হ্রস্ব এবং দীর্ঘ এইটার যতটা মানে এইটার অভ্যাস আমরা যতটা পারফেক্ট করব এইটা আমরা যতটা পারফেকশন আনতে পারবো বিষয়ে আমাদের চ্যান্টিং ততটাই ভালো। চ্যান্টিং পুরোপুরি ডিপেন্ড করে হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো হচ্ছে মেন। স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি যে এখানে ওই হ্রস্ব দীর্ঘ ওই অয়ের নিচে ওটা কি সাইন আছে রফলা? হ্যাঁ রফলা। আচ্ছা ওটা ভুলে গিয়েছিলাম রফলাটা কিরকম ঠিক আছে। আচ্ছা আমাদেরকে আমি স্ক্রিপ্ট আলাদা করে শেখাইনি, ওটা আমাদেরকে একটা ইউটিউব চ্যানেলে আমি সাজেস্ট করেছিলাম। ওটা থেকে আমাদেরকে অভ্যাস করতে বলেছিলাম। যারা অভ্যাস করতে পারবেন না কোনো অসুবিধা আছে সময় সাপেক্ষের জন্য তো আমি বাংলাতে অবশ্যই স্ক্রিপ্ট শেয়ার করবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আমি বাংলা স্ক্রিপ্ট শেয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে আমরা যেমনটা কন্টিনিউ করি। আচ্ছা হ্রস্ব দীর্ঘের জন্য ঠিক আছে। এবারে দেখুন আমাদের চ্যান্টিংয়ের জন্য আরেকটা বিষয় কি আসবে, একটা সুন্দর একটা মানে কি ছন্দ লয় একটা নির্দিষ্ট শৈলীতে করতে হবে। তো স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সুরে আমরা পড়ার চেষ্টা, ঠিক আছে, একেবারে যেমন আমরা কবিতা পাঠ করি একটা নির্দিষ্ট সুরে পাঠ করি সেরকম চ্যান্টিংয়ের ক্ষেত্রে আমরা শ্লোকগুলোকে একটা নির্দিষ্ট সুরে পাঠ করার চেষ্টা করব। দেখুন আরেকটা জিনিস এক একটা এই যে শ্লোকগুলো আছে না এক একটা শ্লোককে আমরা কি করব পুরো শ্লোককে আমরা বলবো না, একবারে বলবো না, এক নিঃশ্বাসে আমরা বলবো না, পুরো শ্লোকটাকে আমরা চারবারে বলবো। ঠিক আছে আমরা চারবার আমরা তিনবার স্টপ নেব, মানে মোট মিলিয়ে চারবার। ঠিক আছে, চারবার আমরা নিঃশ্বাস নিয়ে বলবো। যেমন আর সেই আমরা এই যে ছেদ বা স্টপ করাটা আমরা কোথায় করব। দেখুন একটা করে লাইনে দুবার করে হবে, তাহলে দুটো লাইন চারবার মানে একটা লাইনে আমি দুবার স্টপ নেব। সেখানে দুবার স্টপ কোথায় নেব মাঝামাঝি বলতে আমাদের এই যে শ্লোকগুলো আছে অনুষ্টুপ ছন্দে আছে। অনুষ্টুপ ছন্দের শ্লোকগুলো আপনারা খেয়াল করে দেখবেন টোটাল 32টা অক্ষর থাকে পুরো শ্লোকটাতে। তাহলে এক লাইনে কতগুলো থাকবে, দু লাইনে যদি 32টা অক্ষর থাকে তাহলে এক লাইনে কতগুলো থাকবে 16টা। তাহলে আমরা কোথায় আমরা ছেদ বা স্টপ নেব, কোথায় 8 নম্বর, তাই তো 8 তাহলে দেখুন বেদানাম সামবেদোস্মি এখানে 8 দেবানাম বাসুবা এইভাবে। প্রথম আমরা নির্দিষ্টটা সুরে পড়বো, ঠিক আছে। তো আমি প্রথমটা একটু পড়ছি, দেখুন প্রথম শ্লোকটা আমি পুরো পড়ছি। এইভাবে আমাদেরকে অভ্যাসটা করতে হবে এবং হ্রস্ব দীর্ঘ এগুলো একটু খেয়াল করি, ঠিক আছে। দেখুন আমি দীর্ঘের জন্য ঠিক কতটা সময় নিচ্ছি, হ্রস্বের জন্য কতটা সময় নিচ্ছি, দেখুন একটু ভালো করে। মানে আপনাদেরকে অবশ্যই এটা ফিল করতে হবে দীর্ঘের জন্য আপনি বেশি সময় নিচ্ছেন, হ্রস্বের জন্য কম নিচ্ছেন, ঠিক আছে। এটা আমাদেরকে ফিল করতে হবে। দেখুন বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। দেখুন
আমাদের প্রথম থেকে দেখুন শ্লোকটা ভালো করে খেয়াল করে বেদানাম সামা বেদোস্মি, এখানে অনেকগুলো দীর্ঘ আছে, মধ্যে একমাত্র সা ওখানে অকার আছে, ময়ের পরে অকার আছে, হস্য অস্মি মি ওটা হস্য। ঠিক আছে, দেখুন আমি কিন্তু লুপ্ত আকারের উচ্চারণ করছি, উচ্চারণটা কেমন হচ্ছে সাম বেদো অস্মি এরকম কি হচ্ছে, আমরা উচ্চারণ কেবলমাত্র করবো ওখানে ওকারে, মানে লুপ্ত আকারটা ওখানে ওটাকে আমরা আঙুল চাপা দিয়ে উচ্চারণ যে ওটা নেই উচ্চারণ, তাহলে ওটা না থাকলে কি আছে ওকার স্মি, তাই তো ওটা না থাকলে কেমন আছে দোস্মি, এতটাই আছে। আমরা উচ্চারণটা ওইভাবেই করি। দেখুন তাহলে যেখানে দীর্ঘ আছে সেখানে বেশি সময় নিচ্ছি, যেখানে হ্রস্ব আছে কম সময়। বেদানাম সামা বেদোস্মি, দেখুন সামা মায়ের ওখানে সময় নেওয়া হচ্ছে না, বেদানাম সামা বেদোস্মি। তারপরে দেখুন দেবানামস্মি বাসবাহ, না মস্মি মায়ের ওখানে হ্রস্ব, তাহলে ওখানে আমরা সময় নেব না। দেবানামস্মি বাসবাহ, সাবা হ্রস্ব আছে ওখানে সময় নেব না। দেবানামস্মি বাসবাহ, তারপরে দেখুন ইন্দ্রি হ্রস্ব আছে ওখানে সময় নেব না। ইয়ানাম মানে সময় নেব, দুটোতেই সময় নেব। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। খেয়াল করেছেন প্রত্যেকে হ্রস্ব দীর্ঘগুলো? ঠিক আছে, তো আপনাদেরকে হ্রস্ব দীর্ঘ এইগুলো খেয়াল করে উচ্চারণটা করতে, ঠিক আছে, কারণ এটা যদি আমরা ঠিকঠাক করতে পারেন তবে আপনাদের এটা জিনিসটা হয় শ্রুতি মধুর হওয়া বা সুর লয় ছন্দ এগুলো ঠিক থাকা, এগুলো তখনই সম্ভব যখন আপনি হ্রস্ব এবং দীর্ঘ এই দুটোকে পারফেক্ট করতে পারবেন। নির্মল বাবু আপনি কিছু? হ্যাঁ স্যার, একটা কথা, এই যে বেদানাম সামো বেদস্মি যেটা বলছেন, এখানে হর্ষইটা বুঝতে পারছি, দীর্ঘিটা কোনটা, দীর্ঘই যেটা সেটা কোথায় আছে? আচ্ছা, দীর্ঘ বর্ণ কোনগুলো আমরা আগের ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ ছিলাম। এখানে আরেকবার বলুন, একটু বলুন আমাদের যে বর্ণমালা আছে, আমি বাংলা বর্ণমালাটাকে বাংলা বর্ণমালাতে হর্ষ বর্ণ কোনগুলো, দীর্ঘ বর্ণ কোন, স্বরবর্ণ, হর্ষ দীর্ঘ তো ব্যঞ্জন বর্ণ হবে না, স্বরবর্ণ। কোনগুলো আমরা হর্ষ স্বরবর্ণ, কোনগুলো দীর্ঘ স্বরবর্ণ একটু বলুন। আপনি প্রথম থেকে বলে যান বর্ণমালাটা। হর্ষই দীর্ঘই ওইটা হ্রস্ব, তারপরে আকারটা হ্যাঁ আটা দীর্ঘি, তারপরে হর্ষই আর কি, হর্ষই দীর্ঘই, তারপরে হ্রস্ব দীর্ঘ, হ্যাঁ দীর্ঘ, হ্যাঁ ওটা, তারপরে হ্রস্বরি দীর্ঘ রিকার, হ্যাঁ দীর্ঘ রিকার, ব্যবহার নেই, ঠিক আছে, রিকারটা হ্রস্বই হয় কিন্তু খুব একটা ব্যবহার নেই শব্দের সাথে। তারপরে বাকি যে বর্ণগুলো আছে কি এ ওই যেটা এগুলো কি সবগুলোই দীর্ঘ, তাই না? সবগুলো হ্যাঁ এ ওই ও সবগুলোই। তাহলে বর্ণমালাতে ভালো করে খেয়াল করুন কতগুলো হ্রস্ব আছে, 4টে মাত্র আমরা হ্রস্ব বর্ণ আছে। লিকারটাকে আমি আছে আপাতত শব্দের সাথে ব্যবহার নেই বলে বাদ দিয়ে দিচ্ছি। অকার, হ্রস্ব অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার আর হ্রস্ব রিকার, এই 4টাকে বাদ দিয়ে সবগুলোই দীর্ঘ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আপনি সেইভাবে তাহলে বেদানাম এখানে সবগুলোই দীর্ঘ। সা দীর্ঘ, নটা হ্রস্ব। ঠিক আছে, তাহলে আমরা সেইভাবে এইভাবে হ্রস্ব দীর্ঘগুলো দেখে হ্রস্বের জন্য কম সময় নেব, দীর্ঘের জন্য বেশি সময় নেব। ঠিক আছে।
শ্লোকটা আমি আরেকবার পড়ছি, প্রত্যেকে মন দিয়ে শুনুন একবার। তারপর আমি একটা শ্লোকটা বলতে ঠিক আছে? প্রত্যেকেই বলবেন আজকে শ্লোকটা। আপনারা নিজেরা আমি আচ্ছা আমি 2 বার বা 3 বার কন্টিনিউ করছি, আপনারা নিজেরাই প্রথমবার ভালো করে শুনুন, তারপরে দ্বিতীয় এবং তৃতীয়বার আমি যখন পড়বো আপনারা নিজেরাই একটু মাইক্রোফোনটা অফ রেখে আনমিউট করবেন না, মিউট রেখে নিজেরাই একটু অভ্যাস করুন, ঠিক আছে? আর আমি তারপরে প্রত্যেককে এক এক করে ধরবো, প্রত্যেকে তখন वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। এবারে নেক্সট আমরা আরো দুবার প্রত্যেকে আমার সাথে সাথে কন্টিনিউ করুন, ঠিক আছে? আনমিউট করবেন না। বেদানাম আনমিউট করে বললে ভালো হয়। শিবুর বাবু আপনি বেশ তাহলে একটু প্রত্যেকে অভ্যাস করুন, আমি বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আরেকবার অভ্যাস করুন। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। প্রত্যেকে অভ্যাস করেছেন? একটু প্রথম অভ্যাস করতে হবে। সুরটা একটু যাতে ভালোভাবে আমাদের ঠিকঠাক হয়, তো একটু সুরের জন্য একটু বারবার অভ্যাস করুন। আচ্ছা, তো আমি এবার তাহলে প্রত্যেককে ধরছি, আরেকবার আমরা অভ্যাস করব। আরেকবার করলে ভালো। আচ্ছা ঠিক আছে, আরেকবার তাহলে অভ্যাস করুন। প্রত্যেকে মিউট করুন। সুমিতা ম্যাডাম বেশ ঠিক আছে। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেশ তাহলে প্রত্যেকে এখন বলবেন। আচ্ছা বেশ, আমি প্রথম থেকে আগে করে প্রত্যেককে জিজ্ঞাসা করছি। আচ্ছা প্রথমে আমাদের আচ্ছা ঐশী ম্যাডাম। আচ্ছা বলুন। আচ্ছা তুমি ছোট, ঠিক আছে? তুমি করে বলছি, বলো। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আগে যে চ্যান্টিং করতে তুমি কোথাও না স্যার, আসলে স্কুলে তো প্রেয়ারে ওই জন্য বেশ সুন্দর হয়েছে, খুব ভালো করে। ঠিক আছে। আচ্ছা নেক্সট অরুণাভ বাবু আছেন? হ্যাঁ আছি। আচ্ছা সুমিতা ম্যাডাম, হ্যাঁ সুমিতা ম্যাডাম আপনি মিউট করুন। শুনে যাচ্ছে স্যার? হ্যাঁ শুনে যাচ্ছে। দাঁড়ান। বেশ ঠিক আছে, বলুন। দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা।
আচ্ছা, আপনি এক কাজ করুন, আমার সাথে সাথে রিপিট করুন, ঠিক আছে? আনমিউট রাখুন, আমার সাথে সাথে বলি, বলার পরে আপনি আমার সাথে আচ্ছা অরুণা বাবু আনমিউট করুন। হ্যাঁ, আমি বলবো, আমার শুনে তারপরে ঠিক আছে? আমাকে ফলো করেই বলুন, ঠিক আছে? আমি যেমনটা বলবো একেবারে আপনি শুনে তেমনটাই বলুন, ঠিক আছে? অন্য কিছু করবেন না একেবারে। বেশ। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা আরেকবার ভূতানামস্মি চেতনা আচ্ছা বেশ, ঠিক আছে। মিউট করুন। আচ্ছা, আশিস বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ ভালো হয়েছে। আচ্ছা, প্রত্যেকে একটা জিনিস খেয়াল করবেন, এখানে বাসবঃ এখানে কোন বাক্যটা আছে বলুন তো? বর্গীয় ব নাকি অন্তঃস্থ? মানে এই জায়গাটা দেখুন, খেয়াল করে উচ্চারণ করবেন। বর্গীয় ব যেন উচ্চারণ করে দেবেন, ঠিক আছে? অন্তঃস্থ বয়ের উচ্চারণটা কেমন করবো আমরা? আমাদের দুটো ওষ্ঠ স্পর্শ করবে, তাই তো? এইভাবে করবো। এইটা খেয়াল করে করতে হবে। আচ্ছা বেশ। নেক্সট বানি ম্যাডাম। আচ্ছা বলুন। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, বুদ্ধদেব বাবু। বেদানাম সামবেদোস্মি দেবানাম শুনে বলুন, যেমনটা অরুণবাবু যেমন বললেন, শুনে আমি আচ্ছা প্রথমে বলে রাখি, একেবারে শুধুমাত্র চেষ্টা করবেন আমাকে কপি কিছু না, যেমনটা আমি বলছি কপি করার চেষ্টা, মন দিয়ে শুনে কপি কিছু না। বেদানাম সামবেদোস্মি, একটু থেমে যান। যেমনটা আমি বলছি, সুরটা যেমন করে একেবারে পুরোপুরি, ঠিক আছে? আপনি পুরোপুরি চেষ্টা করবেন, মানে অবিকল আমার করার চেষ্টা, ঠিক আছে? সবকিছু। আচ্ছা, প্রথম থেকে আরেকবার পড়ছি, তারপরে বলি। বেদানাম সামবেদোস্মি আপনি আমার মতো পড়ছেন। আমি তো বলেছি সামবেদোস্মি, ভালো করে শুনুন, কি বলছি ভালো করে তারপরে দেখুন, আমি নাম তাড়াহুড়ো করছি, দীর্ঘ আছে, তাহলে ওখানে সময় না, আমি সময় না, ওখানে আমি একেবারে তাড়াহুড়ো করবো। বেদানাম সামবেদোস্মি সামবেদ নয়, এর পরে অক্ষর আছে না? ঠিক, শুনে বলুন। আরেকবার প্রথম থেকে বলুন। বেদানাম সামবেদোস্মি বেদানাম
সামবেদস্মি। সুরটা ঠিক করুন, ঠিক আছে, একেবারে হুবহু করুন। বেদানাম সামবেদস্মি। বেদানাম সামবেদস্মি। দেবানামস্মি বাসবঃ। দেবানামস্মি বাসবঃ। আপনি তাড়াহুড়ো করছেন, ঠিক আছে, আপনি একেবারে আমার মতো ধীরে ধীরে করুন, ঠিক আছে। কোনো জায়গায় আপনি এমন যেন না হয় যে আপনি একটু তাড়াহুড়ো করছেন, ঠিক আছে। দেখুন, দেবানামস্মি বাসবঃ। দেবানামস্মি বাসবঃ। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, এখানে কিন্তু এরকম করলে হবে না, ভূতানাম अस्मि এরকম বিচ্ছেদ করে দিলে হবে না। আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে একটা শব্দ বন্ধকে একবারেই উচ্চারণ করতে হবে, ওখানে কোনো ছেদ করা যায় না। উচ্চারণ এমনটাই রাখুন, ঠিক আছে। ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি একবার পুরোটা নিজে বলুন। বেদানামস্মি বেদানাম সামবেদস্মি। দেবানামস্মি বাসবঃ। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, বেশ। আচ্ছা, নেক্সট দিব্যেন্দু বাবু। হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন। বেদানাম সামবেদস্মি। দেবানামস্মি বাসবঃ। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, আপনার দ্বিতীয় পার্টে সমস্যা হয়ে গেছে। ওখানে ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, আপনি ইন্দ্রিয়াণাম ওটা দীর্ঘ করেন, মনশ্চাস্মি ওখানে দীর্ঘ করেন, ঠিক আছে। দীর্ঘগুলো দীর্ঘ করুন, একেবারে পার্টে। আচ্ছা, ওইটা আরেকবার তৃতীয় পার্ট থেকে বলুন, একেবারে ইন্দ্রিয়াণাম ওখান থেকে। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, এখানে একটু দাও ভুল হয়েছে। ইন্দ্রিয়াণাম আসলে আমাদের একটা টেন্ডেন্সি যে কোনো শব্দের শেষে আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে চাই, কিন্তু ওখানে আসলে ইন্দ্রিয়াণাম দীর্ঘ আছে, তাহলে ইন্দ্রিয়াণাম দীর্ঘ। আচ্ছা। ইন্দ্রিয়াণাম এটা আমাদের টেন্ডেন্সি, শব্দের শেষে আমরা তাড়াহুড়ো করে দিই, ঠিক আছে। ওইভাবে করুন। আচ্ছা, আরেকবার করুন ওখান থেকে ইন্দ্রিয়াণাম। আচ্ছা, ওখানটা থামতে হবে না। হ্যাঁ, ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। আচ্ছা, মনশ্চাস্মি এটাও দীর্ঘ আছে, মনশ্চাস্মি দীর্ঘ আছে। আচ্ছা, মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। হ্যাঁ স্যার, একটা জিনিস, এই উপরের লাইনের শেষে যে এইটা রয়েছে বাসবা হবে কি লাস্টে উচ্চারণটা? উচ্চারণটা হকারের মতো। আচ্ছা, আর যেটা মাথায় যে ডটটা দেওয়া আছে ফার্স্ট ওয়ার্ডটায় বেদানাম, সেটা কি ম? উচ্চারণটা করবো হকারের মতো। আচ্ছা, অনুসার আছে। এইগুলো থিওরি আমাদের কাছে আছে, আছে, কিন্তু আমরা আজকে একটা শ্লোক একটা অভ্যাস করতে চাইছি। এগুলো সবকিছু যেমন আগের দিন যেরকম উচ্চারণের প্রসেস কিছু শেখানো হয়েছে, সেরকম এগুলো সবকিছু আছে, ঠিক আছে। ওগুলো আমরা দেখবো ক্লাসের শেষে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বেশ। আচ্ছা, নেক্সট একটা ক্লারিফিকেশন দিতে পারি স্যার? সরি, আর হ্যাঁ, বলুন। এটাকে আমি দীর্ঘ ই বলবেন না, আমার মনে হচ্ছে এটা হচ্ছেই না। এগুলো এটা হচ্ছেই না। কোনটা? কোনটা? ইন্দ্রিয়াণাম। ইন্দ্রিয়াণাম। আচ্ছা, এখানে একটু দাও ভুল হয়েছে। যে কোনো শব্দের শেষে আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে চাই, কিন্তু আমরা
বেদানাং সামবেদস্মি, এটা এটাই না, এটা হস্যিকার মাত্রায় এটা। হ্যাঁ, শেষের দিকে যেটা হচ্ছে হ্রস্ব আছে, স্মিটা হ্রস্ব আছে। এখানে দীর্ঘ দীর্ঘ তো হচ্ছে না, ওখানে দেখুন বেদানাং সামবেদস্মি। হ্যাঁ, মানে দীর্ঘ হচ্ছে না, প্রথম শ্লোকে সবগুলো হস্যই আছে তো। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে দেখুন যেগুলো দীর্ঘ আছে শুধুমাত্র দুটো জায়গাতে হ্রস্ব আছে, সা ম ওখানে হ্রস্ব আছে, আর স্মি ওখানে হ্রস্ব আছে, বাকিগুলো সব দীর্ঘ আছে। আপনারা একটু হ্রস্ব দীর্ঘগুলো একটু মাথায় বসে নিন, কোনটা হ্রস্ব আর কোনটা দীর্ঘ। এই হস্যই দীর্ঘই মাত্রায় মাত্রাটা আচ্ছা হ্যাঁ, মানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে স্বরবর্ণ থাকবে সেই অনুযায়ী সেই ব্যঞ্জন বর্ণটা দীর্ঘ উচ্চারণ করবো নাকি হ্রস্ব হবে সেটা ঠিক করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আচ্ছা ঝুমা ম্যাডাম। হ্যাঁ বলুন। স্যার আরেকটা জিনিস, এই ইন্দ্রি আর নাম হবে না, ওখানে ময়ের পুরো মটা উচ্চারণ হবে, ইন্দ্রি আনামা হবে না, ইন্দ্রিয়ানাম অনুসারটা তো একেবারে আচ্ছা, ওটা আমরা এখন যেমনটা বলা হয়েছে তেমনটাই করব, ঠিক আছে? আমরা যখন যেগুলো দেখবো আজকে ক্লাসে তখন পুরোপুরি ক্লিয়ার। এখন যেমনটা আমি উচ্চারণ করেছি তেমনটা ফলো করুন। ঠিক আছে? আমরা এই স্টাইলটা আচ্ছা নেক্সট ঝুমা ম্যাডাম। ঝুমা ম্যাডাম আছেন? সম্ভবত নেই। আচ্ছা, কল্যাণী ম্যাডাম। হ্যালো স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। হ্যালো বেদানাম সমবেদস্মি দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়ানাম মনশ্চস্মি ভূতানামস্মি চেতনা। আপনি একবার শুনে বলুন না, যেমনটা বেদানাম সামবেদস্মি। বেদানাম সমবেদস্মি। আরে ভালো করে শুনে বলুন না। বেদানাম সমবেদস্মি। বেদানাম সমবেদস্মি দেবানামস্মি বাসবः। দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি। চশমিটা বোধহয় হলো না, দীর্ঘ হবে। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি সরি শুনুন। ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ, ঠিক আছে। নেক্সট মমিতা ম্যাডাম। বলুন। বেদানাম সমবেদস্মি দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়াণাম মনশ্চস্মি ভূতানামস্মি চেতনা। প্রথমে যেটা বলি প্রত্যেকে কিন্তু দীর্ঘগুলোকে চেষ্টা করুন একেবারে বেশি সময় নেই, ঠিক আছে? আপনারা শুধু এখন খেয়াল করে উচ্চারণ করবেন যে যেগুলো দীর্ঘ সেখানে আমি বেশি করে সময় নিয়ে উচ্চারণ, ঠিক আছে? আর আমি ভালো করে নিজে খেয়াল করে উচ্চারণ করুন। বেদানাম সমবেদস্মি
देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট আছে কল্যাণী ম্যাডাম। কল্যাণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা নেক্সট ললিতা ম্যাডাম। ললিতা ম্যাডাম আছেন? আচ্ছা আচ্ছা নির্মল বাবু। সুমিতার নাম বললেন? না 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 বলছি স্যার। আচ্ছা নির্মল বাবু। হ্যাঁ হ্যাঁ। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবা ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ঠিক আছে, আপনি সম্ভবত আগে বলেছেন চ্যান্টিং কি মানে একটু গীতারিতে পড়ার অভ্যাস আছে না? এমনি শুনি কেমন ঠিক আছে ঠিক আছে। আচ্ছা একটা কাজ করবেন। হ্যালো স্যার, আমি তখন আনমিউট করতে পারিনি, এই করেছি এবারে। হ্যাঁ আপনি হ্যাঁ বলছি যেটা শুনুন, সুরটা ঠিকঠাক করতে হবে। সুরটা একেবারে প্রথম থেকে আপনার মতো করে করলে একটা তেমনটাই থেকে যাবে। আমাদের শুরু থেকেই ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, আপনি একবার আমার সাথে কপি করুন না, যেমন বাকিরা করছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ সুরটা ঠিক করে দরকার আছে। আচ্ছা একসঙ্গে করব। হ্যাঁ আমার পরে শুনে তারপরে করুন। আচ্ছা আচ্ছা। वेदानां सामवेदोऽस्मि বেদানাম সামো আপনি একেবারে সবকিছু বন্ধ করে ভুলে গিয়ে জাস্ট আমারটাকে কপি করুন, শুরুটা সামনে আপনি আপনার মতো করে শুরু করছেন, ওটা অসুবিধা হবে। শুনুন ভালো করে। वेदानां सामवेदोऽस्मि বেদানাম সামবেদস্মি। হয়নি স্যার? হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করুন। দেবানামস্মি বাসবः দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা ভূতানামস্মি চেতনা। বেশ ঠিক আছে। আচ্ছা আমি একবার পুরো শ্লোকটা পড়ছি, আপনি হুবহু এরকম সুরে পড়বেন। পুরোটা পড়বেন। বেদানাং সামবেদোऽস্মি দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা আচ্ছা। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ, এই সুরটাকে কন্টিনিউ করতে হবে। ঠিকঠাকই করেছেন, এটাকেই বজায় রাখবেন। আচ্ছা নেক্সট ললিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবः ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ ভালো হয়েছে। আচ্ছা নেক্সট নুপুর ম্যাডাম। হ্যাঁ স্যার। ম্যাডাম বলুন। বেদানাম সামবেদোস্মি
देवानास्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা বাহ বাহ। আচ্ছা নেক্সট পার্থ বাবু। वेदानामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা চেতনা হয়নি, চেতনা বেশ ঠিক আছে। আচ্ছা নেক্সট শেফালি ম্যাডাম। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। সোমনাথ স্যার। সোমনাথ বাবু আছেন? আচ্ছা নেই সোমনাথ। আচ্ছা নেক্সট। আচ্ছা আপনার নামটা আমি ভুলে যাই। আচ্ছা ম্যাডাম আপনার নামটা একটু বলুন। সোমা। আচ্ছা ঠিক আছে। সোমা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার বলছি। वेदानामवेदहस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা শ্রীদীপ বাবু আছেন? হ্যাঁ আছি। কি নাম বলবেন? শ্রীদীপ বাবু ঠিক আছে। আমি বলবো না? আচ্ছা সুবীর বাবু আপনি মিউট করুন। আচ্ছা বলুন। আচ্ছা বেশ ভালো হয়েছে। সুবীর বাবু এবার বলুন। হ্যাঁ বলছি। আচ্ছা বলুন। वेदानाम सामवेदस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतनः। আপনি সম্ভবত এবারে আমার স্ক্রিপ্ট হয়তো ভুলে গেছে একটু আগে তখন বলছিলেন এগুলো একটু ভুল করেছেন। আচ্ছা এক কাজ করেন শুনে বলুন একবার। ঠিক আছে। শোনার পরে বেদানাম সামবেদোস্মি বেদানাম আমি যেমন বলছি বেদানাম বলছি না, দেখুন বেদানাম দেখুন নাম নাম বেদানাম সামবেদোস্মি वेदानां सामवेदस्मि देवानामस्मि वासवः देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना भूतानामस्मि चेतना।
আচ্ছা বেশ। আচ্ছা আমরা একটু উচ্চারণে এই অকারের সমস্যাটা আছে, অকারটা আমি ওকার করে দিচ্ছি, যেমন বা সোবাহা, চেতনা, ঠিক আছে। তাহলে ওকারটা যাতে না হয়, অকারের উচ্চারণটা অকারের মধ্যেই হবে, ঠিক আছে। মানে চেতনা, চেতনা নয়, চেতনা। বা সোবাহা নয়, বা সাবাহা। হ্যাঁ, ওকারটা যাতে মানে ভুল না হয়, এটা একটু অভ্যাস করবে। ও কোনো জায়গাতেই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে থাকবে না বলতে, যেখানে ওকার আছে সেখানে ওকার হবে, যেখানে অকার আছে সেখানে যেন অকারই হয়, অকারের জায়গায় যেন ওকার না। ঠিক আছে। বেশ বেশ। আচ্ছা সুমিতা ম্যাডাম আছেন? সুমিতা ম্যাডাম? হ্যাঁ আছি স্যার। বলছি স্যার। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। নেক্সট সুনীল বাবু। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা আপনি একবার সুরটা ঠিক করার জন্য একবার আমার সাথে সাথে বলবেন। হ্যাঁ আচ্ছা। বেদানাম সামবেদস্মি, বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা শুভ্রা ম্যাডাম? শুভ্রা ম্যাডাম? হ্যাঁ বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে প্রত্যেকেই বলেছেন, আমি কল্যাণী ম্যাডাম বলেন। কল্যাণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? তো আমরা একটা শ্লোক দেখলাম, আমাদের এমনটা তো করলে হবে না, একটা করে শ্লোক নিয়ে করলে হবে না। আচ্ছা এরপরে বাকি যে শ্লোকগুলো আছে, ধরুন এই হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য বাকি যে শ্লোকগুলো আছে, আরো 5টা শ্লোক আছে, তো এগুলো আমি এখানে একবার পড়ছি, পড়ে আমরা কিছু থিওরি দেখি, ঠিক আছে? উচ্চারণে স্যার আমি আছি, আমার বলা হয়নি। আচ্ছা বলুন। বলবো শ্লোকটা? হ্যাঁ বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা তো আমি আর যে বাকি শ্লোকগুলো আছে এগুলো পড়ছি একবার এখানে, আর এরপরে আমরা কিছু উচ্চারণের আরো কিছু মানে প্রসেস কিছু দেখে নেবো আরো, যেমন কতদিনে দেখেছিলাম সেটা দেখি। তারপরে আচ্ছা প্রথম থেকেই বলতেছি, বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। পশ্যমে পার্থ রূপাণি
शतशोऽर्थसहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च अग्रणीर्ग्रामणि श्रीमान् न्यायो नेता समीरणः सहस्रमूर्धा विश्वात्मा सहस्राक्षः सहस्रपात् लोकाध्यक्षः सुराध्यक्षो धर्माध्यक्षः कृताकृतः चतुरात्मा चतुर्व्यूहः चतुर्दंष्ट्रश्चतुर्भुजः ईश्वरो विक्रमी धन्वी मेधावी विक्रमः क्रमः अनुत्तमो दुराधर्षः कृतज्ञः कृतिरात्मवान्। এখানে আপনারা লক্ষ্য করেছেন হয়তো মানে অনেক জায়গাতে আমি চেঞ্জ করছি, যেমনটা লেখা আছে তেমনটা না করে উচ্চারণ চেঞ্জ করছি, এরকম হচ্ছে, তাই না? এগুলোর জন্য আমাদের থিওরিগুলো দেখতে হবে, মানে আরো কিছু কিছু নিয়ম, বিসর্গের উচ্চারণ কেমন হবে, অনুস্বারের উচ্চারণ কেমন হবে, এগুলো আমরা এরপরে দেখব। আচ্ছা, তো দেখুন এবারে বর্ণশুদ্ধির বিষয়ে অবধেয় বিষয়। আচ্ছা, কেউ একজন পড়ুন প্রথমে কি লেখা আছে। আচ্ছা, ঐশী পড়ো। স্যার আরেকবার বলবেন? এই স্টাডি মেটেরিয়াল যেটা দেখা যাচ্ছে সেটা পড়ো প্রথম থেকে। বর্ণশুদ্ধির বিষয়ে অবধেয় বিষয়। 1. অল্পপ্রাণ মহাপ্রাণ। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ এগুলি মহাপ্রাণ বর্ণ। বর্ণগুলি অল্প। আচ্ছা, এর অতিরিক্ত বর্ণগুলি অল্প। এর অতিরিক্ত বর্ণগুলি অল্প। দেখো এই চারটে, এই যে একটা বর্ণ আছে কি, প্রত্যেকটা বর্গে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, তিনটে সকার এবং হকার, এইগুলোকে আমরা কি বলি? উষ্ম বর্ণ বলি। এবং হ এগুলোকে আমরা কি বলি? উষ্ম বর্ণ। আর তাহলে উষ্ম বর্ণ এবং বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো কি? এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ, বাকিগুলো সব অল্প প্রাণ বর্ণ। এগুলোর উচ্চারণের ক্ষেত্রে এগুলোর বিশেষতা কি আছে? উচ্চারণের ক্ষেত্রে এগুলোর স্পেশালিটি কি আছে? মহাপ্রাণ বর্ণগুলো আমাদের একটু বেশি পরিশ্রম লাগে বলতে মানে আমাদের প্রাণবায়ু অতিরিক্ত ব্যবহার করা হয়, এবং অল্প প্রাণ বর্ণগুলোর ক্ষেত্রে আমাদের প্রাণবায়ুর ব্যবহারটা কম হয়। আপনারা এটার জন্য আলাদা কোনো টেকনিক কিছু ইউজ করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি হয়। ঠিক আছে, দেখবেন আমরা যদি ক, খ, গ, ঘ এই চারটি বর্ণের মধ্যে ক এবং গ উচ্চারণ করতে আমাদের একটু পরিশ্রম বা শ্রম কম লাগছে, সেই তুলনায় খ এবং ঘ উচ্চারণ করতে আপনার মনে হতে এটা অনুভব করতে পারছেন যে আপনারা যে খ এবং ঘ উচ্চারণ করতে যেন একটু বেশি পরিশ্রমটা বেশি লাগছে, একটু বেশি শ্রম লাগছে, তাই না? এটা অটোমেটিক্যালি হয়, এটার জন্য আলাদা কিছু চেষ্টা করতে হবে। দেখুন ক, খ, গ, ঘ একটু আমাদের প্রাণবায়ু প্রাণের ব্যবহারটা বেশি। এইগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ, বাকিগুলো অল্প। তো আপনারা উচ্চারণের ক্ষেত্রে একটু বিষয় স্পেশালিটি করতে পারেন কি, যখনই মহাপ্রাণ বর্ণ আসবে আপনারা একটু বেশি একটু ধাক্কা দিতে পারবেন উচ্চারণের ক্ষেত্রে, একটু বেশি ধাক্কা বা একটু বেশি পরিশ্রম দিতে পারবেন। যেমন খ, ক, অটোমেটিক্যালি এটা হয়। যাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে আপনারা সবগুলো একইভাবে উচ্চারণ করেন ক, খ, গ, ঘ এরকম, তারা একটু
মহাপ্রাণ বর্ণগুলোতে একটু বেশি একটু স্ট্রেস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যেমন আমরা শ্লোকেই দেখছিলাম, দেখুন এখানে এক্সাম্পলে ছিল যখন শ্লোকে দেখুন পশ্চিমে পার্থ, ছটা কি বর্গের দ্বিতীয় বর্ণ, তাহলে ওটা মহাপ্রাণ, তাই জন্য পশ্চিমে পার্থ আমরা থয়ে একটু স্ট্রেস দেব। ঠিক আছে, তাহলে মহাপ্রাণ বর্ণগুলোতে আমরা একটু স্ট্রেস দেব, এটা শুনতে ভালো লাগবে এবং এটা করা উচিত। ঠিক আছে, এবার স্ট্রেস দেওয়া বলতে এরকম না আপনারা একেবারে মানে খটা উচ্চারণ করছেন স্বাভাবিক আর খটা উচ্চারণ করছেন একেবারে কি মানে নিজেদের সর্বশক্তি দিয়ে উচ্চারণ করছেন খটাকে, এরকম খটা যেমনটা উচ্চারণ করছেন এর জন্য একটু বেশি শ্রম দিবে। ক খ এমনটা যেন না হয় ক খ মানে প্রচুর পরিশ্রম করে দিলেন এরকম, ওটা শুনতে বাজে লাগবে। মানে যেমন হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে যেমনটা হচ্ছে, হ্রস্বের জন্য কম সময়, দীর্ঘের জন্য অপেক্ষাকৃত বেশি সময়, সেরকম এখানেও তাই। অল্প প্রাণ বর্ণের জন্য কম শ্রম, মহাপ্রাণ বর্ণের জন্য অপেক্ষাকৃত বেশি শ্রম, এতটাই পার্থক্য। ঠিক আছে, মানে কোনো কিছুতে অতিরিক্ত করা যাবে, অতিরিক্ত করলে সেটা আমাদের ছন্দপতন হবে, শ্রুতি মধুর হবে না। এইগুলো খেয়াল, তাহলে এটা হচ্ছে আমাদের গেল অল্প প্রাণ এবং মহাপ্রাণের বিষয়ে এই জিনিসটাকে খেয়াল করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কি আছে? দ্বিতীয় হচ্ছে জিহ্বামূলীয় আর উপোধমানীয়, এইটা একটু পড়ো। জিহ্বামূলীয় উপোধমানীয়। ককার এবং খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে জিহ্বামূলীয় বলা হয়। সন্ধির মাধ্যমে ককার এবং খকারের পূর্বে বিসর্গের এই দশা হয়, যা জিহ্বামূলীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক খকারের ন্যায় হয়ে থাকে। ককার এবং খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে উপোধমানীয় বলে। সন্ধির মাধ্যমে ককার এবং খকারের পূর্বের বিসর্গের এই দশা হয়, যা উপোধমানীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক খকারের ন্যায়। এখানে লক্ষণীয় যে ক্রিয়াকারের পূর্বের বিসর্গের উচ্চারণ সম্পূর্ণরূপে যেমন হয় তেমন। তারপরেটা একটু পড়ো, এটা একটু পড়ো। বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, যেমন রামা, এখানে উচ্চারণটি হবে রামা। অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটি বন্ধ করে উচ্চারণ করতে হবে। যেমন রামা, এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামাহা এরকম উচ্চারণ হবে। হরিহি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরিহি এরকম উচ্চারণ। এখানে আচ্ছা, বিসর্গের উচ্চারণটা কেমন হবে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আমরা যেখানেই বিসর্গ আসুক, বিসর্গের উচ্চারণটা কেমন করব এই বিষয়ে কোনো সমস্যা আছে? ঠিক আছে স্পষ্ট ঠিক আছে। তো এখানে সমস্যাটা কোথায় হবে? ধরুন এখানে আমরা এক্সাম্পলে কি দেখলাম, অকার এবং ইকার দেখেছি। তো আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আকারের পরে যদি বিসর্গ আসে তাহলে কি করব, বা দীর্ঘ ইকারের পরে বা দীর্ঘ উকারের পরে বিসর্গ আসলে কি, তাই না? তো এখানে একটু খেয়াল করা উচিত। ধরুন যদি এরকম থাকে রামাহা, রা ময়ের পরে আ, তারপরে বিসর্গ, তাহলে কেমন করবো আমরা? রামাহা, ঠিক আছে। এবারে ধরুন একটা দীর্ঘ ইকারের পরে আছে, ধরুন এরকম এক্সাম্পল কিছু একটা। আচ্ছা, ধরুন মতিহি, মত দীর্ঘ বিসর্গ, উচ্চারণটা কেমন করবো? মতিহি। এখানে কিন্তু এই ভুলটা করলে হবে না। আমরা এখানে যেরকম ভুলটা বলেছি কি, যে স্বরবর্ণের পরে বিসর্গ আছে, বিসর্গের জায়গায় আমরা হকার বসিয়ে দিয়ে বিসর্গের পূর্বের স্বরবর্ণটা হকারের পরে বসিয়ে,
তাহলে মতিহি এখানে দীর্ঘ ইকারের পরে বিসর্গ আছে, তাহলে কি আমরা তারপরে কি করবো? তারপরে কি আমরা দীর্ঘ ইকার বসিয়ে দেবো হকারের পরে? করে কি উচ্চারণটা এরকম করবো? মতিহি এরকম করবো? এরকম না। অকার এবং আকারের ক্ষেত্রে আকারটাকে বাদ দিয়ে অন্যান্য যত দীর্ঘ বর্ণ আছে সেখানে কিন্তু বিসর্গের পরে আমরা কি করব? সেই দীর্ঘ স্বরবর্ণের হ্রস্বটাকে নেব। তাহলে আমরা কি নেব? দীর্ঘ ইকারের পরে যদি বিসর্গ থাকে তাহলে আমরা কি নেব? বিসর্গের জায়গায় হকার বসিয়ে আমরা কি করব? দীর্ঘের জায়গায় হ্রস্ব নেব। দীর্ঘ ইকারের জায়গায় হ্রস্ব ইকার নিয়ে উচ্চারণ কি করব? মতিহি। ঠিক আছে, হকারের পরে যেটা আসবে সেটা কিন্তু আকারটাকে বাদ দিয়ে বাদবাকিগুলোর ক্ষেত্রে সব হ্রস্বকেই নিতে হবে। ঠিক আছে, মতিহি। কেউ এরকম করবেন না, মতিহি এটাকে দীর্ঘ করে দেবেন এরকম না। আচ্ছা, তারপরে তাহলে কি হবে? দীর্ঘ উকার যদি থাকে তখন কি করব? যেমন বধূ, বধূ দীর্ঘ উকারের উপরে বিসর্গ, তাহলে কি করবো আমরা? বধূ, ওখানে হ্রস্ব উকার নেব, হকারের পরে হ্রস্ব উকার, বধূ। আচ্ছা, তারপরে রিকার বাদ দিন, একার, ঐকার, উকার, ঔকার, ওইগুলোতে কি করবো? একার থাকলে কি করবো? তারপরে বিসর্গ, তাহলে কেমন করবো? এ হে। ঠিক আছে, হরে হে। একারের পরে বিসর্গ তাহলে কি করবো? এ বিসর্গের জায়গায় হ, তারপরে একার, হে হে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরুন ঐকারের পরে বিসর্গ আছে, কি করবো? ঐকারের পরে বিসর্গ থাকলে না, ঐকারের জায়গাতে চেঞ্জ হবে। কি করবো আমরা? ঐকারের পরে যদি বিসর্গ তাহলে আমরা কি করবো? ঐকারের জায়গায় আমরা ইকার নেব। ঠিক আছে, ঐকারের পরে বিসর্গ থাকলে আমরা বিসর্গের জায়গায় হকার নিয়ে তারপরে হ্রস্ব ইকার নিব। ঠিক আছে, তাহলে কেমন হবে? ধরুন ঐকার বিসর্গ, কেমন হবে উচ্চারণটা? কৈহি। তাই তো। ঐকার থাকলে আমরা কি নেব? ঐকার থাকলে আমরা ঐকার নেব না, ঐকার থাকলে ইকার নেব। এই জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক আছে, একার এবং ওকার থাকলে যেমনটা আছে তেমন, এ হে ও হো। কিন্তু যদি ঐকার থাকে এবং ঔকার থাকে তারপরে যদি বিসর্গ থাকে তাহলে আমরা কি করব? ঐকারে থাকলে আমরা হ্রস্ব ইকার নেব, আর ঔকার থাকলে আমরা হ্রস্ব উকার নেব। কেননা আপনারা প্রত্যেকে জানেন যে এই বর্ণগুলো এ, ওই, ও, এগুলো কিন্তু দুটো করে স্বরবর্ণের যোগেই হয়, তাই না? অ প্লাস ই করলে কি হয়? এ, তাই তো। আর অ প্লাস এ করলে এগুলো আমরা যাচ্ছি না, আপনারা অত কিছু জানার প্রয়োজন নেই। শুধুমাত্র এতটুকু আমাদের মনে রাখতে হবে, বিসর্গের জায়গায় ঐকার এবং ঔকারের পরে বিসর্গ থাকলে কি করবো আমরা? হকারের পরে ইকার এবং উকার নেব। ঠিক আছে, কয় ঐকার বিসর্গ আছে, উচ্চারণটা কেমন হবে? কৈহি। ধরুন ঔকারের পরে বিসর্গ আছে, তাহলে কি হবে? গৌ। এই জিনিসটা মনে থাকবে প্রত্যেকের, মনে রাখতে হবে। এগুলো লিখলে ভালো হচ্ছে। তাহলে আমি এগুলো বিসর্গের এখানে আমি একটু অ্যাড করে দেবো। ঠিক আছে, যেমন এখানে অকার এবং ইকার, তাহলে আমি এই দুটো ঐকার এবং ঔকারের বিষয়টা আমাদের এখানে অ্যাড করে তারপরে আমাদেরকে পাঠাবো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, বেশ। আচ্ছা, তো বিসর্গের উচ্চারণটা তাহলে কেমন হয়? হ। ঠিক আছে, স্বাভাবিকভাবে কি হয়? হ। এইবারে এই বিসর্গের উচ্চারণটা দুটো জায়গাতে একটু অন্যরকম বা একটু ব্যতিক্রম হয়। কোথায়? ককার এবং হকারের আগে যদি বিসর্গ থাকে, আর কোথায়? ককার এবং হকারের আগে যদি বিসর্গ থাকে। দেখুন, বিসর্গের উচ্চারণটা হকারের মতো হবে, এটা হচ্ছে সামান্য নিয়ম বা একটা স্বাভাবিক নিয়ম। এর ব্যতিক্রম কি আছে?
ককার এবং ককারের আগে বিসর্গ থাকলে ওটা তো একটা আছে, আর একটা কি ককার এবং ককারের পূর্বে যদি বিসর্গ থাকে, ককার এবং ককারের পূর্বে যদি বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গগুলোর উচ্চারণটা একটু আলাদা হয়। কেমন হয় দেখুন, এইবারে এখানে স্পষ্ট লেখা আছে। তাহলে ককার এবং ককারের পূর্বের যে বিসর্গ তাকে আমরা কি বলি? জিহ্বা মূল্য, একটা নাম দেওয়া আছে, এগুলো ব্যতিক্রম তো। তাহলে ককার এবং ককারের আগের যে বিসর্গ তার একটা নাম কি দেওয়া হয়েছে? জিহ্বা মূল্য। এটা কি করে হয়? সন্ধি করে হয়, মানে বিসর্গের পরে ককার খকারের সন্ধি করে এরকম হয়। আমাদের এত কিছু টেকনিক্যাল জিনিস না জানলেও হবে, মোটামুটি উচ্চারণটা জানতে। ককার এবং খকারের পূর্বের যে বিসর্গ তার উচ্চারণটা কেমন হবে? হকারের মতো হবে না, স্বাভাবিক যেমন হয় তেমনটা হবে না। কেমন হবে? অর্ধেক খকারের ন্যায় হয়ে থাকে, অর্ধেক খকারের মতো হয়। আচ্ছা, পুরো খকারের উচ্চারণটা কেমন হয়? ক খ, তাই তো ক খ। তাহলে একটা অর্ধেক খকারের উচ্চারণ যেমন হয় তেমনটা করতে হবে। সেটা কেমন হবে? খ খ, মানে মোট কথা পুরোপুরি খকার উচ্চারণ আমরা করব না। যেমন আমরা এই বর্গীয় ব এবং অন্তস্থ বয়ের ক্ষেত্রে দেখেছি দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করলে বর্গীয় ব, আর দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ না করলে অন্তস্থ ব। সেরকমই খকারের উচ্চারণ করলে কেমন হচ্ছে? খ খ। আপনার পুরো দুটো ওষ্ঠ একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাই না? এখানে কি হবে? দুটো ওষ্ঠ পুরোপুরি উন্মুক্ত হবে না, কিছুটা উন্মুক্ত হবে। যেমন দেখুন ক খ বললে আমাদের পুরো মুখটা পুরোপুরি একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাই না? দুটো ওষ্ঠ পুরোপুরি একেবারে একেবারে থেকে পৃথক হয়ে যাচ্ছে, ক খ, তাই না? কিন্তু এই যে বিসর্গের উচ্চারণটা হবে ককার এবং ককারের আগের যে বিসর্গ তার উচ্চারণ করার সময় কি করবো আমরা? আমাদের মুখাবয়বটা পুরোপুরি উন্মুক্ত হবে, কিছুটা উন্মুক্ত হবে। কি হবে? খ খ, এরকম আছে। এটা এক্সাম্পলে স্পষ্ট হবে, ঠিক আছে? এক্সাম্পলে উচ্চারণটা করা আরো সোজা হবে, ঠিক আছে? তখন ওটা আরো স্পষ্ট হবে, ঠিক আছে? এক্সাম্পল আমরা দেখবো আজকেই দেখবো এখন। আচ্ছা, আরেকটা কি আছে ব্যতিক্রম জায়গা? ককার এবং খকার, তাই তো? আরেকটা কি আছে? ককার এবং খকার। তাহলে ককার আর খকারের পূর্বের বিসর্গের উচ্চারণটা কেমন হয়েছে? অর্ধেক খকারের মতো। তাহলে এখানেও কি হবে? ককার এবং খকারের আগের যে বিসর্গ তার উচ্চারণটা কেমন হবে? অর্ধেক খকারের মতো, ঠিক আছে? অর্ধেক খকারের মতো। দেখুন প প ফ, আমরা পুরোপুরি খকার উচ্চারণ করি কি হয়? আমাদের ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করে। তাহলে এখানে কি হবে? এমন একটা খকার উচ্চারণ করব যেটা আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে না, ঠিক আছে? যেমন বড়ি মানে অন্তস্থ বটা যেমন উচ্চারণ করেছিলাম ঠিক সেরকম একটা হবে। ক খ, এই ফটা কেমন হবে? অর্ধেক ফ কেমন হবে? ফ ফ, পুরো ওষ্ঠ স্পর্শ করবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক্যাল জিনিস, এক্সাম্পল আরো স্পষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটার একটা উদাহরণ দেখি। আচ্ছা, বিসর্গের উচ্চারণ তাহলে কেমন হবে ক্লিয়ার হয়েছে? যাদের প্রশ্ন ছিল ওটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এই জিহ্বা মূল্য আর উপমানের একটা এক্সাম্পল দেখি। দেখুন এই যে এক্সাম্পলটা আছে দেখা যাচ্ছে, কামদেবঃ কামপালঃ। এখানে দেখুন ককারের আগে বিসর্গ আছে, তাই তো? কামদেবঃ এই যে বিসর্গটা আছে ককারের পরে, সেটা কার আগে আছে? ককার বা খকারের পূর্বে থাকলে হবে, এখানে ককারের আগে আছে। তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন হবে? অর্ধেক খকারের মতো হবে। তাহলে আচ্ছা, আমি আপনাদের একটা ওয়ার্ড ফাইল শেয়ার করি, তাহলে এটা ভালো করে স্পষ্ট হবে জিনিসটা। ধরুন আমাদের এই টেকনিক্যাল জিনিসগুলো খুব ক্লিয়ার করতে হবে প্রথম দিকে, ঠিক আছে?
ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে একটা? না না স্যার আগেরটাই তো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার এবার দেখুন এখানে দেখুন যদি আমরা এই শ্লোকটাকে কেমন ভাবে উচ্চারণ করবো, শ্লোকটা কেমন আছে? কামদেবঃ কাম পালঃ কামী কান্তঃ পিতা গম, এরকম আছে। আচ্ছা তাহলে আমরা কি বলেছি বিসর্গের উচ্চারণটা কেমন করবো? অর্ধেক ফকারের মতো। অর্ধেক ফকারটা তো লেখা যায় না, আমি মোটামুটি ফকারই লিখে রাখছি। তাহলে উচ্চারণটা কেমন হবে? কামদেব, এখানে ফকার আছে তাহলে অর্ধেক ফকার হবে, ঠিক আছে? ফকারের আগে মানে বিসর্গের উচ্চারণটা অর্ধেক ফকারের মতো। তাহলে কেমন হবে? কামদেবঃ কাম পালঃ, ঠিক আছে? কামদেবঃ কাম পালঃ। এমনি পুরোপুরি খকার উচ্চারণ করলে পুরোপুরি যদি খকার বলি কেমন হবে? কামদেবঃ, খকারটা স্পষ্ট শোনা যায়। তাহলে আপনাদেরকে মোট কথা যেটা দাঁড়াচ্ছে, আপনাদের কি করতে হবে বলুন তো? খুব সহজ কথায় বলতে গেলে একটা অস্পষ্ট খকার উচ্চারণ, ঠিক আছে? আর ফকার আর ফকারের আগে থাকলে কি হবে? অস্পষ্ট ফকার উচ্চারণ। সোজা কথায় বলতে গেলে এটা মানে একটা খকার উচ্চারণ করবেন সেটা যেন স্পষ্ট খকার না, অস্পষ্টটা খকার। জিনিসটা কি বোঝাতে পারলাম? না স্যার একটু কনফিউশন আছে স্যার। আচ্ছা আমি উচ্চারণ করবো আমি, কিন্তু দেখুন এটা উচ্চারণটা আসলে কি মানে আপনাদের শুনে মনে হবে যে পুরোপুরি খকারটা উচ্চারণ হচ্ছে না, খকারের মতো কিছু একটা। না আমি বলছি স্যার, আপনি আগে বললেন যেটা লাস্ট যে লেটারটা আছে দেবহ যেটা হ করতে গেছে গেল, এটা ওটাই তো আমরা এতক্ষণ দেখলাম। আমরা কি দেখেছি? ঠিকভাবে বুঝলাম না। ঠিক আছে বলছি আরেকবার বলছি শুনুন। হ্যাঁ, বিসর্গের উচ্চারণ কি হয়? সাধারণ বা স্বাভাবিক নিয়ম অনুসারে হকারের মতো, এটা হচ্ছে স্বাভাবিক। এইবারে এই বিসর্গের উচ্চারণই এই স্বাভাবিক নিয়মটা ফলো করবে না, কিছু কিছু জায়গাতে ফলো করবে না, ব্যতিক্রম কিছু নিয়ম আমরা পাবো। বিসর্গের উচ্চারণে ব্যতিক্রম নিয়ম আমরা আরো পাবো। মানে স্বাভাবিক নিয়ম যেটা কি হকার হয় সেটা হবে না, অন্য কিছু হবে। সেই অন্য কিছু কি হবে? সেই ব্যতিক্রম নিয়ম কোথায় কোথায়? তার একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে ককার এবং ফকার। ধরুন পরবর্তী একটা শব্দ আছে, বিসর্গের পরবর্তী যে শব্দ আছে সেই শব্দের প্রথম বর্ণ হচ্ছে ক অথবা খ। আচ্ছা দিয়ে কোনো একটা শব্দ শুরু হচ্ছে। তাহলে বিসর্গের পরে যদি ক বা খ দিয়ে কোনো শব্দ শুরু হচ্ছে তাহলে সেই বিসর্গের উচ্চারণটা কেমন হবে? হকারের মতো হবে না, এটা ব্যতিক্রম। কেমন হবে? সেই বিসর্গের উচ্চারণটা হচ্ছে যদি ককার এবং হকারের আগে বিসর্গ থাকে তাহলে বিসর্গের উচ্চারণটা হবে অর্ধেক হকারের মতো। আচ্ছা মানে এটা শুধু চার জায়গায় ব্যতিক্রমটা আছে, ক খ খ ভ ক খ। তাহলে ক আর খ এর আগে থাকলে কি হচ্ছে? বিসর্গের উচ্চারণটা হকারের মতো না হয়ে কার মতো হচ্ছে? অর্ধেক ফকারের মতো, অর্ধেক ফকারের মতো। আর যদি ফকার এবং ফকারের আগে বিসর্গ থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হবে? অর্ধেক ফকারের। একটা জায়গায় অর্ধেক ফকার, একটা জায়গায় অর্ধেক ফকার। বুঝেছি। এইবারে আপনাদেরকে উচ্চারণটা কেমন ভাবে করবেন, যে অর্ধেক ফকার অর্ধেক ফকারটা কেমন, তার একেবারে সবচেয়ে সোজা কথা হচ্ছে আপনাদেরকে একটা অস্পষ্ট ফকার এবং অস্পষ্ট ফকার উচ্চারণ, আর কিছু মানে শ্রোতা যেন শুনে বুঝতে পারে যে এটা মানে শ্রোতা যেন পুরোপুরি বুঝতে না পারে যে এটা ফকার এবং এটা ফকার। আচ্ছা এইবারে এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা পুরো খকার এবং পুরো ফকার উচ্চারণ করার সময় আমাদের মুখের অবস্থান ঠিক যেরকম হয়, মানে আমাদের মুখের যে অঙ্গগুলো ঠিক যে অবস্থায় থাকে যেন পুরোপুরি সেই অবস্থায় না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ধরুন ক খ,
আপনি যখন কবর্গের বর্ণ উচ্চারণ করছেন আপনার কি হচ্ছে, পুরোপুরি মুখটা হা হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি মুখটা একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে, দুটো ওষ্ঠ একেবারে মানে একটা উপরের দিকে একটা নিচের দিকে পুরোপুরি মুখটা একেবারে বিবৃত বা উন্মুক্ত হয়ে যাচ্ছে। ক খ, তাই না? তাহলে আমাকে এমন একটা খকার উচ্চারণ করতে হবে অস্পষ্ট খকার, তার উচ্চারণটা কিভাবে করবো? তাহলে মুখটাকে পুরোপুরি হা হতে দেওয়া যাবে না। ক খ, এটা স্পষ্ট খকার, তাহলে মুখটা একটু মানে ওষ্ঠগুলো অতটা ছাড় না রেখে একটু কাছাকাছি রাখতে হবে। খ খ খ খ, ঠিক আছে? দেখুন খ খ খ খ খ খ, মানে এমন একটা চেষ্টা করুন যে আপনি পুরোপুরি মুখটা মানে মুখটা প্রায় বন্ধ করেই একটা খকার উচ্চারণ করছেন। পুরোপুরি বন্ধ না হলো এরকম একটা মানে টেকনিক্যাল জিনিসটা এরকম, পুরোপুরি মুখটা বন্ধ না করেও প্রায় বন্ধ করার মতো অবস্থায় একটা খকার উচ্চারণ করছেন। ঠিক আছে, এটা এতটা আমাদের টেকনিক্যাল যাওয়ার দরকার নেই, মোটামুটি এক্সাম্পল আর স্পষ্ট উচ্চারণ করলে স্পষ্ট। প্রথম লাইনটা একটু পড়ুন না স্যার, প্রথম লাইনটা একটু পড়ুন। কামদেবা, প্রথমটা কি আছে? কামদেবাহ কামপালা। তাহলে আমাদের বিসর্গের জায়গায় কি আসছে? খকার আসছে। মানে যেমনটা উচ্চারণ করবো তেমনটা আমি লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে উচ্চারণটা কেমন হবে? কামদেবাহ কামপালা। দেখুন পুরোপুরি খকার নয় কিন্তু, কামদেবাহ কামপালা, তাই না? আমি পুরোপুরি কিন্তু এটা খকার উচ্চারণ করছি না। কামদেবাহ এরকম না, কামদেবাহ কামপালাহ। আমি একবার বলবো স্যার? আচ্ছা, মোটামুটি দেখুন আরেকটা বোঝার সুবিধার্থে বলি আপনাদের উচ্চারণ করার জন্য। এখানে আপনারা চেষ্টা করবেন মানে এমন একটা খকার উচ্চারণ করবেন যেটাতে যেন ক এবং খ দুটোর একটা সম্মিশ্রণ থাকে। এমন একটা খকার উচ্চারণ করবেন যেটাতে ক এবং খ দুটোর একটা মিশ্রণ পাওয়া যায়, একটা মনে হচ্ছে যেন দুটো মিশিয়ে উচ্চারণ করছেন, ক এবং খ মিলিয়ে উচ্চারণ করছেন। দেখুন কামদেবাহ কামপালাহ। ঠিক আছে, মানে আমি এতক্ষণ টেকনিক্যালি এরকম ভাবে বোঝালাম আপনাদেরকে, কিন্তু আপনাদের মোট কথা মনে রাখতে হবে যেন পুরোপুরি খকার স্পষ্ট না, খকারটা যেন অস্পষ্ট। ঠিক একই রকম ককার এবং ককারের আগেও ঠিক কি হবে? বিসর্গের উচ্চারণটা ককারের মতো হবে, ওটাও যেন স্পষ্ট খকার না হয়, অস্পষ্ট খকার যেন শুনতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা উচ্চারণ আমি আবার চেষ্টা করবো স্যার এটা। বলুন। কামদেবাহ কামপালাহ, না কামদেবাহ হবে না এখানে। দেখুন এখানে কামদেবাহ কামপালাহ, অন্য জায়গায় বিসর্গের উচ্চারণ যেমন আমরা করছিলাম হকার, তারপরে বিসর্গের আগের স্বরবর্ণটাকে মানে ফলো করছিলাম, সেরকম এখানে কিন্তু বিসর্গের উচ্চারণটা খ মানে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণেই শেষ, অন্য কোনো স্বরবর্ণ এর সাথে প্রযুক্ত হবে না। তাহলে কেমন হবে? কামদেব মানে খয়ের নিচে একটা হসন্ত আছে। ঠিক আছে, তাহলে হসন্ত থাকলে আমাদের আর কোনো স্বরবর্ণ ওখানে নেই, তাহলে কামদেবাহ এরকম। যেমন আমরা করছি মানে অনুসারের উচ্চারণ যেমন করি রামা নাম, ম হসন্ত, এখানেও তাই কামদেবাহ এরকম। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা শুনে প্র্যাকটিস করবেন। আমি এই শ্লোকগুলোর যেগুলো এক্সাম্পল শ্লোক আছে এখানে জিহ্বা মূল্য উপমানীয়, সেগুলোর আমি আপনাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। শ্লোকগুলো ভালো করে মন দিয়ে শুনে অভ্যাস, এই জায়গাগুলো অভ্যাস। ঠিক আছে, আমি আরেকবার পড়ছি এটা, এই অংশটুকু জিহ্বা মূল্যের যে অংশটা আছে। দেখুন কামদেবাহ কামপালাহ, তারপরের অংশ কি ছিল? কামি কান্তাহ কৃতাগমঃ। এখানে একটা অংশ আছে কামি কান্তাহ, এখানে তাহলে কেমন হবে? কামি কান্তাহ কৃতাগমঃ, কামি কান্তাহ কৃতাগমঃ। ঠিক
আছে, এটা কঠিন, এখন অতটা স্পষ্ট হবে না। হ্যাঁ বলুন বলুন। একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওই যেহেতু আমরা ওই অষ্টম অক্ষরে মানে ব্রেকটা দিচ্ছি সেই জন্য কি আমরা ওই দ্বিতীয় যে বিসর্গটা আছে তারপরে যেহেতু কামি ক আছে তা সত্ত্বেও আমরা বিসর্গটা হওয়ার মতো উচ্চারণ করছি, এটা কি কারণ? সেটা না, ওখানে আমরা বিসর্গটা এই নিয়মটাকে ফলো করবে না, ঠিক আছে। কেন ফলো করবে না সেগুলো আমরা আসছি, ঠিক আছে, ওটা ঠিক ওগুলো সব বলা হবে, ঠিক আছে। আপনি মানে পয়েন্ট ঠিক ধরেছেন, ওটা সন্ধির ব্যাপারটা নিয়ে হবে ওটা, ঠিক আছে, ওটা আমরা আসবো। ঠিক। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কি গেল, জিহ্বামূলীয় আর উপধ্মানীয়ের বিষয়ে গেল, ঠিক আছে। এটা একটু আমাদের বেশি করে অভ্যাস করতে হবে, আপনারা রেকর্ডিং শুনে অভ্যাস করবেন। আমরা এবারে তাহলে এরকম বিসর্গের যেরকম কি পেলাম, এরকম আরো ব্যতিক্রম নিয়ম আমরা পাবো বিসর্গের, ঠিক আছে। এবারে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে যাবতীয় ব্যতিক্রম নিয়ম এগুলো কিসের কারণে ঘটছে? এগুলো সন্ধির কারণেই ঘটছে, সন্ধি হচ্ছে তার কারণেই এই ব্যতিক্রম গুলো হচ্ছে। তাহলে বিসর্গের যেটা স্বাভাবিক উচ্চারণ কি হয়, হকারের মতো, এখানে কিন্তু সন্ধির কোনো ব্যাপার নেই। এটা বিসর্গের স্বাভাবিক উচ্চারণ, সন্ধি ছাড়া, সন্ধি রহিত বা সন্ধি ছাড়া অবস্থায় করা উচ্চারণ হচ্ছে হকারের মতো। তাহলে বাকি যে ব্যতিক্রম নিয়ম যেগুলো বলা হচ্ছে সেগুলো কিসের জন্য হচ্ছে? সন্ধি করার দরুনই হচ্ছে। এই যে বিসর্গের জায়গায় আমরা মানে হকারের মতো করছি বা খকারের মতো করছি, এগুলো কিসের কারণে হচ্ছে? সন্ধি করে করছি, ঠিক আছে। বিসর্গের সঙ্গে পরবর্তী বর্ণের সন্ধি হচ্ছে বলে এরকম ঘটছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি? দেখুন বিসর্গের স্বাভাবিক উচ্চারণটা কি, হকারের মতো। এটা কি সন্ধি ছাড়া অবস্থায় করা উচ্চারণ, এখানে সন্ধির কোনো প্রভাব নেই, সন্ধি বিনির্মুক্ত অবস্থা একেবারে। তাহলে বাকি যে ব্যতিক্রম যেগুলো বলছি বারবার, ব্যতিক্রম মানে হকারের মতো হবে না, অন্য কিছুর মতো হবে, সেগুলো কখন হচ্ছে? সন্ধি করলে পরে হচ্ছে। তাহলে আপনারা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারে, সন্ধি না হলে কি হবে? সন্ধি না হলে কি হবে? সন্ধি ছাড়া অবস্থায় যেমনটা হয় তেমনটা হবে, কি হবে? হকারের মতো হবে। এই জিনিসটা ক্লিয়ার? পরের ওয়ার্ডটা যদি সন্ধি হয় তাহলে পরে ওটাকে ক বা প হবে। হ্যাঁ, এই যে মানে বিসর্গের হকার না হয়ে অন্য কিছু হচ্ছে, সেটা সন্ধি হলে পরে হচ্ছে। আচ্ছা, সন্ধি না হলে যেমন হকারের মতো হয় তেমনটাই হবে। এটা এক্সাম্পল দেন না যে কোথায় হচ্ছে আর কোথায় হচ্ছে না, কোন জায়গায় এক্সাম্পল যেমন আমি ধরুন এই যে শ্লোকটা দেখলাম একটু আগে, কামদেবঃ কামপালঃ, এখানে যদি আমি সন্ধি না করে উচ্চারণ করি কি হবে? কামদেবঃ কামপালঃ, কোনো অসুবিধা নেই। এবার এই সন্ধি করা সন্ধি না করা অবস্থাটা কি? সন্ধি করা সন্ধি না করা অবস্থাটা মানে আপনি একসাথে উচ্চারণ করলে সন্ধি হচ্ছে, একসাথে উচ্চারণ না করলে সন্ধি নেই। যেমন ধরুন একটা এক্সাম্পল, যদি আর ওপি, যদি আর ওপি, এই শব্দ দুটো যদি আপনি আলাদা করে উচ্চারণ করেন, যদি ওপি, সন্ধি নেই, তাহলে আলাদা করে উচ্চারণ করছেন। যদি সন্ধি করে উচ্চারণ করলে কেমন হবে? তাহলে এখানেও আমাদের এখানে সন্ধি বলতে কি, আমাদের একবারের উচ্চারণের মধ্যে যে অংশগুলো পড়ছে, যতটুকু অংশ পড়ছে তাদের মধ্যে ধরেই নিতে হবে, তাদের মধ্যে সন্ধি করেই করতে হবে। মানে ধরুন আমরা এক একটা শ্লোককে কতগুলো করে অংশে ভেঙে পাঠ করছি, 4টে করে অংশে, তাই না? তাহলে আমাদের কটা অংশ পাচ্ছে একটা শ্লোকে? 4টে। তাহলে আমাদের একটা অংশের মধ্যে যদি কোনো মানে কিছুর সন্ধির অবসাদ থাকে, তাহলে কিন্তু আমাদের সন্ধি করেই উচ্চারণ করতে হবে, এটাই নিয়ম। আপনি এখানে বলতে পারবেন, তাহলে আপনি এখানে কি করতে পারেন? কামদেবঃ কামপালঃ, আমার এটা কি? শ্লোকের 4টে অংশের মধ্যে একটা অংশ কতটা? কামদেবঃ কামপালঃ।
তাহলে এখানে যে বিসর্গটা আসছে কামদেব হওয়ার পরে যে বিসর্গটা আসছে বকারের পরে, সেটা কিন্তু আমাদের উচ্চারণের একটা অংশের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না? তাহলে এই অংশে কিন্তু আমাদের সন্ধি করাটাই যুক্তিযুক্ত। মানে চারটে ওয়ার্ডের জায়গায় তিনটে ওয়ার্ড হয়ে গেল, ওটা লাগিয়ে চারটে ওয়ার্ড তিনটে ওয়ার্ড না, কটা অংশ আমাদের একবারের উচ্চারণের অংশ কটা আছে? চারটে। আমরা স্টপ লিখছি কোথায়? কামদেব হওয়া কামপাল হওয়া, এর পরে স্টপ লিখছি, কামপাল হওয়া বলে স্টপ করছি। তাহলে আমরা চারবার তো পাঠ করছি, মানে চারবার নিঃশ্বাস নিয়ে, মোট কথা যেটা দাঁড়াচ্ছে চারবার নিঃশ্বাস নিয়ে পাঠ করছি। এক নিঃশ্বাসে আমরা যতটুকু অংশ করছি সেই অংশের মধ্যে কিন্তু আমরা এরকম করতে পারবো না সন্ধি ছাড়া উচ্চারণ আমরা করতে পারবো। সেই অংশের মধ্যে যদি সন্ধির কিছু পরিসর থাকে তাহলে সন্ধি করেই উচ্চারণটা করতে হবে। দেখুন আমি এই এক্সাম্পলটা দেখুন ক্লিয়ার হবে। ধরুন এই যে মানে শ্লোকটা ছিল কামদেবঃ কামপাল, আমার এখানে চারটে অংশের মধ্যে প্রথম অংশ কতটুকু? কামদেবঃ কামপালঃ, তাই তো? ঠিক। আচ্ছা, তারপরের অংশ কোনটা? কামি কান্তঃ কৃতাগম। এবারে এখানে আপনারা দেখুন বিসর্গের পরে ককার আছে কোন কোন জায়গাতে? কামপাল এখানে ককার আছে, তারপরে কামপাল এখানে যে বিসর্গ আছে, তারপরে কামি ককার আছে। কিন্তু আমাদের এক নিঃশ্বাসের মধ্যে যে উচ্চারণটা করছি একটা অংশ, সেটা কতটুকু? কামদেবঃ কামপাল। তাহলে এর মধ্যে কিন্তু আমাদের সন্ধি যেখানে আছে করতে হবে। তাহলে আমাদের কামদেব এই যে বিসর্গটা আছে সেটাকে কিন্তু এই ব্যতিক্রম যেটা ফকার করেই মানে ফকার করে উচ্চারণ করতে হচ্ছে সন্ধি করে। কিন্তু কামপাল এখানে যে বিসর্গটা আছে আমাদের এই পর্যন্ত দেখুন একটা অংশ শেষ হয়ে যাচ্ছে, এখানে আমাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। পরবর্তী অংশের সঙ্গে কামি এই এটার সাথে পূর্বের বিসর্গের কিন্তু আর সন্ধি নেই, বিচ্ছেদ হয়ে গেছে, তাই না? কারণ এখানে আমরা স্টপ করে দিচ্ছি একটা অংশের শেষ এটা। তাহলে একটা অংশের শেষ আর একটা অংশের শুরু, তাদের মধ্যে কিন্তু কোনো সন্ধি নেই। ওটা আমাদের এক নিঃশ্বাসের মধ্যে উচ্চারণ করা অংশের মধ্যে পড়ছে না, তাই না? কামপাল এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের একটা অংশ, তারপরে কামি এখান থেকে আরেকটা অংশ শুরু হচ্ছে। তাহলে এখানকার যে পরবর্তী ককার এটাকে কিন্তু আমরা এটাকে মানে আশ্রয় করে পূর্বের বিসর্গ চেঞ্জ করবো, খকার করে দেবো, এরকম করা যাবে না। কেন? এদের মধ্যে সন্ধি করা নেই, সন্ধি নেই, কারণ এটা আমাদের এক নিঃশ্বাসের অংশের মধ্যে পড়ছে না। তাহলে এখানে আমাদের কি হবে? এই যে বিসর্গটা কামপাল হয় এখানকার যে বিসর্গ সেটার উচ্চারণ কি হবে? সন্ধি ছাড়া অবস্থায় যেটা হয় কি হবে? হকারের মতো হবে, কামদেবঃ কামপালঃ। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? বাকিদের সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বেশ। তো এই জিনিসটা এবার আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেখানে একটা অংশের শেষ হচ্ছে আর একটা অংশ শুরু হচ্ছে, সেখানে কিন্তু আমরা সন্ধির কোন রকম অবসর ওখানে নেই, কারণ ওখানে বিচ্ছেদ হয়ে যাচ্ছে মানে সন্ধি নেই। ঠিক আছে, পরের লাইনটা দেখলে এত বড় একটা ওয়ার্ড, এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ড আছে? হ্যাঁ, এর মধ্যে এখানেও 16টা ওয়ার্ডই আছে। ঠিক আছে, 16টা ওয়ার্ডই আছে এখানে। এটাকে যদি ভেঙে করেন কটা বেরোবে ওখানে? দেখুন আমি কাউন্ট করে আপনাদেরকে বলছি। দেখুন অ নির দেশ ইয়া ও উ বিশ নূর বি রো নান তুলো আ নান জা ইয়া 16টাই আছে। ঠিক আছে, এগুলো অসুবিধা নেই, আমি আপনাদেরকে রেকর্ডিং পাঠাবো, এগুলো মন দিয়ে শুনবেন, শুনে ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আচ্ছা, বেশ। তো এরপরে আজকে তাহলে আমরা বিসর্গের আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো এরপরে আরেকটা বাকি থাকছে আমাদের অনুস্বার। মানে বিসর্গ এবং অনুস্বারের উচ্চারণটা আমাদের ভালো করে শিখতে হবে। এগুলোর মানে স্বাভাবিক একটা জায়গা আছে, ব্যতিক্রম জায়গা আছে। সন্ধি ছাড়া অবস্থায় একটা উচ্চারণ হয়, আর সন্ধি করে উচ্চারণ করলে আরেক রকম উচ্চারণ করতে হয়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আজকে আমরা বিসর্গটা দেখলাম,
তাছাড়া বিসর্গের একটা ব্যতিক্রম অবস্থা, ক এবং ক্ষয়ের পূর্বের বিসর্গ, ক এবং ক্ষয়ের পূর্বের বিসর্গ, এইটুকু দেখেছি। বিসর্গের আরো কিছু ব্যতিক্রম জায়গা আছে, সেগুলো দেখবো নেক্সট ক্লাসে, এবং অনুসারের উচ্চারণটা দেখবো। তো আমাদের যেটা ক্লাস থাকবে এখানে দেখুন যে এক্সাম্পল যেগুলো আছে, আমরা যেগুলো কভার করেছি এখনো কি কভার করতে পেরেছি। হ্রস্ব দীর্ঘ আমাদের আগের স্টাডি ম্যাটেরিয়ালে ছিল, তাহলে এই শ্লোকগুলো আমাদের অভ্যাস করতে হবে। বকার, অন্তস্থ বকারের শ্লোক আছে এখানে, অন্তস্থ বকারের ব্যাপারটা আমাদের আগের স্টাডি ম্যাটেরিয়ালে ছিল, ওটা অভ্যাস করবো আমরা। তারপরে এটা আমরা এখনো দেখিনি, ব এবং ব্রাহ্মণ ইত্যাদি, এটা বাদ দিলাম। জিহ্বামূলীয় উপমানীয় আজকে দেখলাম, এগুলো আমরা অভ্যাস করবো। আর স স তিনটে সকার দিয়ে শ্লোক আছে, এগুলো আমাদের হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এগুলো আমাদের দেখতে হবে। তো আপনাদের যেটা হোম টাস্ক যেটা থাকবে, এই যে চারটি অংশ, কোনটা কোনটা হ্রস্ব দীর্ঘের যে মানে শ্লোকগুলো আছে, অন্তস্থ বকার দিয়ে যে শ্লোকগুলো আছে, জিহ্বামূলীয় উপমানীয় এই অংশে যে শ্লোকগুলো আছে, আর এই সকার দিয়ে স স স তিনটে সকার দিয়ে যে শ্লোকগুলো আছে, এই চারটে বিষয়ের যে শ্লোকগুলো আছে, এই শ্লোকগুলো আমাদেরকে অভ্যাস করতে হবে। এবার অভ্যাস কি করে করবো আমরা? আমি এই চারটে বিষয়ের যে শ্লোকগুলো এখানে আছে সবগুলোরই রেকর্ডিং আপনাদেরকে পাঠিয়ে দেবো, সেগুলো শুনে শুনে আপনারা ভালো করে অভ্যাস করবেন, ঠিক আছে? স স স এগুলো আপনারা অভ্যাস করেছেন, আগের স্টার ম্যাটেরিয়াল অনুসারে অভ্যাস করেছেন। অভ্যাস করেছি, কিন্তু এখনো ক্লিয়ার মানে ওটা ক্লিয়ার সময় লাগবে, ঠিক আছে? ওটা আমাদের মানে শ্লোকের সাথে বলতে আরো ভালো হবে। ওগুলো মানে ওইভাবে বলতে যতটা আমাদের মানে কনফিডেন্স আসবে না, যখন আমরা শ্লোকের সাথে সাথে বলবো তখন আস্তে আস্তে আমাদের কনফিডেন্স চলে আসবে, অসুবিধা নেই। কিন্তু অভ্যাসটা কন্টিনিউ করুন, ওই প্রসেসটা ফলো করে অভ্যাসটা করতে থাকুন তিনটে সকারের। আর শ্লোকগুলো তার সাথে অভ্যাস করবেন, আমি রেকর্ডিং পাঠাবো, ঠিক আছে? আর আরেকটা কাজ যেটা আপনাদের, এরপরে আমাদের হোম টাস্ক শুরু হবে, যেটা এই শ্লোকগুলো শুধু আপনারা নিজেরা অভ্যাস করলে হবে না, আপনাদেরও রেকর্ডিং করে গ্রুপে হোম টাস্ক হিসেবে প্রত্যেককে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে যতগুলো শ্লোক আমি পাঠাবো ততগুলো শ্লোকই আপনারাও প্রত্যেকে গ্রুপে রেকর্ডিং করে পাঠাবেন। প্রত্যেকে কিন্তু গ্রুপেই পাঠাবেন, ঠিক আছে? পার্সোনালি কেউ পাঠাবেন না, গ্রুপেই পাঠাবেন, ঠিক আছে? স্যার আগের দিনের স্টাডি ম্যাটেরিয়ালটা একটু আরেকবার যদি আপলোড করে দেন, আমি আগের দিন ছিলাম না তো, ওটা গ্রুপে আছে, কিন্তু আপনারা যদি গ্রুপটা ফলো করেন পেয়ে যাবেন। আমরা গ্রুপে পরে জয়েন করেছি তো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবেন। বেশ, স্যার আচ্ছা নুপুর ম্যাডাম বলুন। হ্যাঁ অবশ্যই পাবো, ঠিক আছে? এটার আমি একটা মানে বাংলাগুলো করে পাঠাতে হবে, ঠিক আছে? অনেক কিছু বাংলা যায়। স্যার আমি একেবারেই পড়তে পারি না, আপনি একটু প্লিজ এই স্টাডি ম্যাটেরিয়ালটা বাংলা দেবেন। এই স্যাম্পল শ্লোক যেগুলো আছে এগুলো বাংলা অক্ষরেও পাঠিয়ে দেবো, বাংলা পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই স্টাডি ম্যাটেরিয়ালের ভেতরে আপনি বাংলাটা হ্যাঁ বেশ, ঠিক আছে। তাহলে এই মোটামুটি আজকে আমাদের হলো। কোনো এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন নেই আশা করি। আচ্ছা বলুন। যেখানটা যুক্ত অবস্থায় আছে, মানে সন্ধিত অবস্থায় আছে, একসঙ্গে অনেকটা বর্ণ একসঙ্গে মেলানো আছে, কোন জায়গাটায় গিয়ে কাটতে হবে আর কোন জায়গাটা উচ্চারণটা মানে সন্ধিটা কিভাবে হয়েছে যদি একটু ক্লিয়ারিফাই করেন, উচ্চারণটা ঠিক হয়। আমাদের মেইনলি সন্ধি আছে হচ্ছে বিসর্গ এবং অনুস্বার, এই দুটো বর্ণের ক্ষেত্রেই সন্ধি ব্যাপারটা বেশি থাকে। ওইগুলো আমরা এখন পুরোপুরি দেখিনি, আমরা বিসর্গের ওগুলো এখন কিছু বাকি আছে, অনুস্বার তো দেখাই হয় না, ওগুলো আমরা তখন জানতে পারবো। তো এখন আপনাদের কাজ যেটা হবে, রেকর্ডিং এ ঠিক যেমনটা শুনবেন এবং তেমনটাই কপি করার চেষ্টা করবেন। আর একটা কথা, প্রত্যেকেই কিন্তু হোম টাস্ক পাঠাবেন, ঠিক আছে? প্রত্যেকেই পাঠাবেন, আর প্রত্যেকে পাঠানোর চেষ্টা করবেন মঙ্গলবারের মধ্যে। কেউ বুধবার পাঠানোর চেষ্টা করবেন না, মঙ্গলবারের মধ্যে পাঠানোর চেষ্টা করলে ভালো।
স্যার দুটো ব যে রয়েছে এই দুটো বয়ের নোটেশনেও কি চেঞ্জ আছে কোনো, মানে একটা যেটা আচ্ছা তাহলে স্যার আমরা এই ডিফারেন্সটা বুঝবো কি করে উচ্চারণে, কোনটায় ওয়া উচ্চারণ হবে? আর আচ্ছা, আপনি কি স্ক্রিপ্টের ক্ষেত্রে বলছেন? হ্যাঁ স্ক্রিপ্টে তো আমাদের দেবনাগরীতে কোনো অসুবিধা নেই। দেবনাগরীতে যেমন বাংলাদেশে আমরা বলি পেট কাটাবো আর অন্তস্থ ব, দেবনাগরীতে হচ্ছে দেখুন পেট কাটা ব দেখুন স্পষ্ট এখানে আছে। দেখুন একটা এক্সাম্পল দেখুন, সত্য বলা মধ্যে একটা দাঁড়িয়ে আছে, আর অন্তস্থ বয়ের ক্ষেত্রে কোনো কিন্তু মাঝখানে কোনো দাঁড়িয়ে নেই, মানে মাঝখানে কোনো কাটা নেই। এবারে দেবনাগরীতে এটা ক্লিয়ার আছে, বাংলা লিপিতে আমাদের এটা ক্লিয়ার নেই। বাংলা লিপিতে লেখাটা একই হয়, ঠিক আছে? ওটা আপনারা একটু যেখানে যেখানে অসুবিধা দেবনাগরী দেখে নেবেন। আমি তো দুটোই পাঠাবো, দেবনাগরী এবং বাংলা, তাহলে ওটা একটু দেখে নিয়ে আপনারা এক কাজ করতে পারেন, ওইগুলো একটু মানে স্টাডি মেটেরিয়াল যখন প্রিন্ট করে নেবেন আপনারাও যেখানে বর্গীয় বা সেখানে একটু মাঝখানে কেটে দিতে পারেন, পেট কাটা করে দিতে পারেন। আচ্ছা আপনাদের বোঝার সুবিধা। ঠিক আছে। হ্যাঁ, শ্লোকগুলোকে রেকর্ডিং করে পাঠাবেন, আপনারাও পাঠাবেন, আর প্রত্যেকে কিন্তু পাঠাবেন, ঠিক আছে? আমি আশা করবো প্রত্যেকেই পাঠাবেন। স্যার এই যে বড় এই যে 3 নম্বরে যেটা আছে একটা বড় শব্দ, এখানে মানে কোন জায়গাটায় দাঁড়াতে হবে, মানে বুঝবো কি করে? আচ্ছা, ওটা আমরা এই সন্ধিগুলো এখনো পুরোপুরি দেখিনি তো, সন্ধিগুলো আমরা দেখি আগে, বিসর্গ অনুসারে সন্ধিগুলো ওগুলো জানলে ক্লিয়ার হবে। ঠিক আছে, আপাতত যেমন রেকর্ডিং পাঠাবো আমরা, আমি তো রেকর্ডিং তো মানে এইরকম যেখানে যেখানে ছেদ হবে সেখানে এরকম করেই পাঠাবো। তাহলে আপনারা শুনে যতগুলো শ্লোক শুনছেন সেইভাবে পাঠানো, ঠিক আছে? টেকনিক্যাল জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো, বিসর্গ এবং অনুসারের কোথায় ছেদ, সন্ধি বিচ্ছেদ, সন্ধি করা ইত্যাদি বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সকলকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। শুভরাত্রি স্যার।